সেলসের যেহেতু আজকে আলোচনা সেলস পিপলদেরকে নিয়ে সেলস প্রসেস অ্যান্ড টিপস। তো সেলসের ৭টা স্টেপস আছে। আমি ৭টা স্টেপসই বেসিক কিছু আলোচনা করব এবং কিছু সেলস টেকনিকস নিয়েও আলোচনা করব। সেলসের ৭টা স্টেপসের মধ্যে একটা হচ্ছে সেলস ক্লোজিং। তো সেলস ক্লোজিং টেকনিকস এবং সেলিং স্কিলস এগুলো নিয়ে আমরা বলবো। একজন সফল সেলসম্যান হওয়ার জন্য দক্ষতা এবং ক্লোজিং কৌশল সবারই প্রয়োজন। তো সেলস দক্ষতা উন্নয়নের টিপস এটা আমরা সবাই জানি, তারপরেও একটু তুলে ধরা যে সেলসে আপনি ভালো করতে হলে ডেফিনেটলি আপনাকে গ্রাহকের প্রয়োজন বুঝতে হবে, গ্রাহকের সাথে কার্যকর যোগাযোগ করতে হবে, মানে কমিউনিকেশনটা পারফেক্ট থাকতে হবে এবং একজন সেলস পারসনকে ডেফিনেটলি কনফিডেন্ট হতে হবে। পণ্য সম্পর্কে প্রোডাক্ট নলেজ তাকে পারফেক্ট প্রোডাক্ট নলেজ থাকতে হবে। গ্রাহকের আপত্তি মোকাবেলা করা, দ্যাট মিনস গ্রাহকের যদি কোনো ক্লেম থাকে, কোনো কোশ্চেন থাকে, কোনো ফিডব্যাক থাকে, সেগুলো পজিটিভলি নিতে হবে এবং তাকে সহযোগিতা করতে হবে। গ্রাহকের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। কারণ গ্রাহক আজকে আপনার শোরুমে এসেছে বা আপনি একজনের কাছে ডিলার তৈরি করার জন্য গিয়েছেন অথবা কোনো কর্পোরেট সেলস কলে গিয়েছেন। তো আপনি যদি 10টি ক্লায়েন্টের কাছে যান বা 10টি কাস্টমার আপনার কাছে আসে, তো এরা পটেনশিয়াল ক্লায়েন্ট। এখান থেকে 10টির মধ্যে আপনার 5টি ডান হতে পারে সেলস কল, আবার 5টি হয়তো ইন ফিউচারে ডান হবে, সাথে সাথে ডান না। সো রিলেশনশিপ খুবই ইম্পর্টেন্ট। আপত্তি শুনে সমাধান দেয়া, এটা হচ্ছে যে কাস্টমারের যে ফিডব্যাক থাকবে সেটা অবশ্যই তাকে একটা সলিউশন দিতে পারলে সেখান থেকে আপনি একটা বেটার রেজাল্ট পাবেন। আত্মবিশ্বাসের সঙ্গে মূল্য নির্ধারণ করা, এটা হচ্ছে যে আমরা যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করি, আমাদের প্রাইসিং, কোম্পানি যে প্রাইসিংটা ঠিক করে দিয়েছেন সেই প্রাইসিংটার প্রতি আমাদের কনফিডেন্ট থাকতে হবে এবং সেটাই প্রপারলি কাস্টমারকে, সেটা আপনার ডিলার হোক, আপনার রিটেইলার হোক, আপনার খুচরা কাস্টমার হোক বা কর্পোরেট কাস্টমার হোক, তার জন্য যেই নির্ধারিত মূল্য সেটাই তার সাথে ডিসকাস করতে হবে। ক্লোজিং এর জন্য সর্বোত্তম সময় নির্বাচন করা, এটা ইন ডিটেলস আমরা পরে আলোচনা করছি, আমাদের আজকের আলোচনায় আছে। ক্লোজিংটা আমরা ক্লোজিংকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। মানসিক প্রস্তুতি এবং ধৈর্য ধরে রাখা। তো এখানে সেলস এর দক্ষতার জন্য আমরা 10টি পয়েন্ট আলোচনা করেছি, বেসিক পয়েন্টস। এই 10টি পয়েন্টস তো সবাই দেখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তাহলে আমরা পরের স্লাইডে যাব। একজন যদি একটু রেসপন্স করেন। জি বস, দেখা গেছে বস, ক্লিয়ার। ঠিক আছে। আমার এখনকার স্লাইডটি হচ্ছে একজন দুর্দান্ত বিক্রয় কর্মীর শক্তি বা স্ট্রেংথ। একজন দুর্দান্ত বিক্রয় কর্মী হতে হলে, একজন গ্রেট সেলস পারসন হতে হলে আপনার যেই স্ট্রেংথ গুলো থাকতে হবে সেটার একটা স্লাইড। স্লাইডটা কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি। আচ্ছা, এখানে আমি 7টা পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে যে একজন গ্রেট সেলস পারসন হতে হলে 7টা পয়েন্ট। এটা এটা আমার বলবো না যে আমার নিজস্ব তৈরি করা, এগুলো আমি প্র্যাকটিস করি এবং হচ্ছে যে যারা মার্কেটিয়ার্স আছেন, ইউএস মার্কেটিয়ার্স, আপনার জিগ জাগলার, সেথ গোডিন এবং জে আব্রাহাম, তাদের অ্যানালিসিস গুলো থেকে এগুলো নেয়া। তো এই পয়েন্টস গুলোর মধ্যে 10টা পয়েন্টস উপরে আলোচিত হয়েছে, তারপরেও একজন গ্রেট সেলস পারসন হতে হলে যেই আমাদের গুণাবলী থাকতে হবে সেটা আবার একটু করা, যে রিলেশনশিপ বিল্ডিং করতে হবে কাস্টমারের সাথে, বিল্ডিং ট্রাস্ট এবং মেইনটেইনিং রিলেশনশিপ। কমিউনিকেশন স্কিল, এটাও আগে বলা হয়েছে যে কমিউনিকেশন স্কিল আপনার আগে কাস্টমারের কোশ্চেন বা তার চাহিদা, তার ডিমান্ডটা পারফেক্টলি শুনতে হবে এবং তারপর তাকে সেটা শেয়ার করতে হবে যে তার জন্য কোন সার্ভিসটা বা কোন প্রোডাক্টটা লাগবে। কমিউনিকেশন স্কিলস। থার্ড আমরা বলবো যে প্রোডাক্ট এবং মার্কেট নলেজ। তো প্রোডাক্ট নলেজ এটাও আগের 10টি পয়েন্টে আছে, তারপরেও এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার প্রোডাক্ট নলেজ, আপনাকে কনফিডেন্ট থাকতে হবে এবং মার্কেটের নলেজও আপনার জানতে হবে যে মার্কেটে এখন
আপনার ইন্ডাস্ট্রির প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টগুলো বেঞ্চমার্কে আছে এবং কোন প্রোডাক্টগুলো স্লো মুভিং এ আছে, সেগুলো যদি আপনার জানা থাকে এবং আপনার প্রোডাক্টের অবস্থান কোথায় সেটা জানা থাকে, আপনি কাস্টমারকে কনফিডেন্টলি সার্ভিস প্রোভাইড করতে পারবেন। টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন, এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার একজন সেলস পারসন, আমরা যখন সেলস পারসন, আমাদের বেশ কিছু কাজ থাকে। আমরা একটা সেলস কলে যাওয়ার পূর্বে প্রস্তুতি নিয়ে যেতে হবে। কোন সময় যাব এটা আগে তার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। কর্পোরেট ক্লায়েন্ট হোক, ডিলার হোক, রিটেইলার হোক। সেই টাইম মেইনটেইনস করে আমাদের তার সাথে ভিজিটে যেতে হবে এবং সেখানে আপনি কতটুকু টাইম দিবেন তা আগে থেকে আপনার প্রি প্ল্যান করে যেতে হবে। কারণ একজন এসআর, একজন টেরিটরি সেলস অফিসার বা একজন এরিয়া ম্যানেজারের ডেইলি ইন্ডাস্ট্রি ওয়াইজ এফএমসিজি তে এটা হয়তো অনেক ক্ষেত্রে 20টা থেকে 30টা সেলস কল করতে হয়। মোবাইল সেক্টরেও তাই। হ্যাঁ, ইলেকট্রনিক সেক্টরে আবার একটু কম ভিজিট থাকে, কারণ এখানে প্রোডাক্টের ভ্যালু অনেক বেশি ইলেকট্রনিক সেক্টরে। তো দেখা যায় ইলেকট্রনিক সেক্টরে হয়তো সেলস কল একজন টেরিটরি অফিসারের সর্বোচ্চ 6টা হয় একদিনে। কারণ এক্সিস্টিং ক্লায়েন্ট হয়তো 3টা থাকে আর নিউ ক্লায়েন্ট হয়তো 3টা থাকে। তো এটা ইন্ডাস্ট্রি ওয়াইজ সেলস কল আপনার একটু ডিফারেন্ট হয়। তো টাইম ম্যানেজমেন্ট এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। টাইম ম্যানেজমেন্ট আপনি পারফেক্টলি করতে পারলেই একদিনে আপনি পুরো সেলস কল কমপ্লিট করতে পারেন। প্রবলেম সলভিং মাইন্ডসেট থাকতে হবে একজন সেলস পারসনের, যে কি প্রবলেম আছে তার কাস্টমারের সেগুলো জানতে হবে এবং তাকে পারফেক্ট একটা সলিউশন দিতে হবে। কনফিডেন্স এবং পারসুয়েশন, বিলিভ ইন প্রোডাক্ট, এটা প্রোডাক্ট নলেজের সাথে রিলেটেড, এবং ইনফ্লুয়েন্সিং আদার্স। আপনার যদি প্রোডাক্ট নলেজ ভালো থাকে, আপনি কাস্টমারকে আপনার পারফেক্টলি তাকে কনভিন্স করতে পারবেন। এবং রিসাইলেন্স অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি, এটা হচ্ছে যে আপনার হ্যান্ডেলিং রিজেকশন, যে আপনি 10টি সেলস কলে গেলেন, আপনার ফার্স্ট কলেই যে 10টি ডান হবে তা নয়, এখানে নো আসবে। নো মানে নেক্সট অপরচুনিটি। এবং অ্যাডাপ্টিং চেঞ্জ, হয়তো একটা আপনার খুব ভালো ক্লায়েন্ট, সে আপনার থেকে প্রোডাক্ট আগে নিয়েছে, ইন ফিউচারে নাও নিতে পারে, তাকে হয়তো একটা 5টা এসকিউ নিত, তাকে হয়তো এখন এসকিউ আপনার ওই 5টা না নিয়ে নতুন হয়তো আরো 2টা এসকিউ সে নিবে। এই তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে স্ট্রেংথ অফ এ গ্রেট সেলস পারসন, এই স্লাইডটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, একটু বলবেন? না, এটা অত্যন্ত সুন্দর একটা মানে বলবো অধ্যায় এবং একটা শিক্ষা। আমি মনে করি যে এই ডেপথ নলেজ গুলো যদি হয় বা আমরা যদি অর্জন করতে পারি একজন সেলসম্যান হিসেবে এবং প্রয়োগ করতে পারি, তাহলে সফলতা অবশ্যই আসবে। এটা রিসার্চ মানে রিসার্চিক্যাল একটা ম্যাটার। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমাদের পরবর্তী স্লাইড, সাফল্যের জন্য বিক্রয় দুর্বলতা কাটিয়ে ওঠা। হুম তো আসলে সেলসে আপস অ্যান্ড ডাউনস থাকবে, ফেইলিওর থাকবে, সাকসেস থাকবে। তো কোন বিষয়গুলোতে আমরা যদি একটু মনোযোগী হই, কনসেন্ট্রেশন দেই, যে আমাদের উইকনেস গুলো আমরা ওভারকাম করতে পারি, এখানে এরকম 6টি পয়েন্টস আমরা পেয়েছি, যে যেই উইকনেস গুলো থেকে আমরা যদি কাটিয়ে উঠতে পারি, ডেফিনেটলি আমরা একজন গ্রেট সেলসম্যান হতে পারবো। তো এখানে আমরা যে পয়েন্টস গুলো আছে, যে স্ট্রাগলিং উইথ অবজেকশন, ডেফিনেটলি আপনার মার্কেট ফিডব্যাক, আপনার কাস্টমারের ফিডব্যাক, আপনার ডিলারের ফিডব্যাক, রিটেলারের ফিডব্যাক আপনাকে নিতে হবে। এবং অবজেকশন গুলো, হ্যাঁ, আপনাকে যেটা বলা হয় যে অপরচুনিটি টু ডিগ ডিপার, আপনি যত অবজেকশন পাবেন, মানে যত সমস্যা পাবেন, সমস্যাগুলোর সলিউশন থেকেই কিন্তু আপনার একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। এবং লার্ন ফ্রম নো, আপনার নো থেকে শিখতে হবে। দ্যাট মিনস সমস্যা থাকা কিন্তু সমাধানের উপায়, সমস্যা থাকবে, সমাধানও থাকবে, এবং তাহলেই আপনার জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি হবে। ফিয়ার অফ রিজেকশন, যেটা যে আমাদের একটা ভয় থাকে যে আমাদেরকে না না বলবে। সেলসম্যানের একটা টার্গেট থাকে, সেই টার্গেট একটা নাম্বার গেম। আমাদের কোম্পানিকে
আমাদের ম্যানেজমেন্টকে একটা নাম্বার শো করতে হয় আমাদের টার্গেট অনুযায়ী। সো ফিয়ার অফ রিজেকশন, এখানে যদি আপনি যে এই ভয়টাকে আপনি জয় করতে পারেন, মানে এমব্রেস রিজেকশন, যে ফিয়ার এর পরিবর্তে আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন এই ভয়টাকে, তাহলে আপনি কিন্তু সামনে এগিয়ে যাবেন। ওভার প্রমিসিং অ্যান্ড আন্ডার ডেলিভারিং, এটা একটা দুর্বলতা আমাদের সেলস টিমের মধ্যে। আমরা এটা যারা কাজ করি অনেকের মধ্যে দেখা যায় যে আমরা ওভার প্রমিসিং করে ফেলি। আমার কোম্পানির যে রুলস গুলো আছে, আমরা যদি বলি যে কোম্পানি, কথার কথা এফএমসিজি প্রোডাক্ট হোক বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট হোক, আমাদের একটা ডিলার মার্জিন থাকে, রিটেলার মার্জিন থাকে। অনেক সময় কোম্পানি নির্ধারিত মার্জিনের থেকে বেশি যদি প্রমিস করে ফেলে, বা সেক্ষেত্রে আপনার কিন্তু আপনি যদি কমিটমেন্ট রাখতে না পারেন, কমিটমেন্ট কিন্তু একজন সেলস পার্সনের মানে ফার্স্ট প্রায়োরিটি। কমিটমেন্ট আপনি যদি রাখতে পারেন আপনার কাস্টমারের সাথে, আপনার ডিলারের সাথে, রিটেলের সাথে, তাহলেই হচ্ছে যে আপনার বিজনেসটা মানে সাস্টেনেবল হবে, নাহলে বিজনেস সাস্টেনেবল হবে না। মানে আপনি যদি ট্রাস্ট বিল্ড করতে পারেন, রিয়েলিস্টিক প্রমিস করতে পারেন, তাহলেই আপনার কাস্টমার আপনার কাছে মানে রিপিটেড কাস্টমার। তো এখানে আমরা যে 3টি পয়েন্ট দেখলাম, যে অবজেকশন, আমাদের অবজেকশনের স্ট্রাগলিং আমরা করি, অবজেকশনকে প্রপারলি নিতে হবে, সলিউশন দিতে হবে, রিজেকশনকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং আমাদের ওভার প্রমিস করা যাবে না, এবং আন্ডার ডেলিভারিং, ওভার প্রমিস করলাম সেটা আবার ডেলিভারির সময় ঠিক মতো দিতে পারলাম না, এটা করা যায়। রিলাইং টু মাচ অন ডিসকাউন্টস, হট প্রাইস, দ্যাট মিনস আমরা অনেক সময় মার্কেটে কম্পিটিটিভ প্রাইস রেডি করতে যে আমরা দেখি যে আমাদের যেই ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করছি, সাপোজ ইউনিলিভারের প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এখান থেকে হয়তো কেআর আইটেমের মার্জিন বেশি। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক অন্যের মার্জিন বেশি, সেটা হয়তো ম্যানেজমেন্টের কাছে শো করি। এটা আসলে ইন দ্য লং রান, আপনি যদি ডিলারকে, রিটেলারকে বা আপনার কাস্টমারকে মার্জিনের উপর বেশি নির্ভরতা করে তাকে প্রোডাক্ট দেন, কিন্তু ইন দ্য লং রান মানে আপনার সেলস ক্যাপাবিলিটি এটা উইক হয়ে যাবে। এবং টকিং টু মাচ, এটা আরেকটা দুর্বলতা। সেলস পারসনকে কথা বলতেই হবে, তবে সেখানে রিয়েলিস্টিক কথা বেশি বলতে হবে, প্রমিসিং কথা বেশি বলতে হবে, আপনাকে ইকোনমি সম্পর্কে জানতে হবে, ওয়ার্ল্ড মার্কেট সম্পর্কে জানতে হবে। কারণ একজন সেলসম্যান হচ্ছে আসলে সে মোটিভেটর। আজকে যে আমি আপনাদের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি, এটা আমি ট্রেনিং সেশন বলবো না, এটা আসলে একটা নলেজ শেয়ারিং সেশন। আমিও শিখবো, আমি শেয়ার করব, আপনারাও এখানে ফিডব্যাক দিবেন। তো টকিং টু মাচ, এটা কাস্টমারের কথা শুনতে হবে। আপনি যদি একজন ভালো লিসেনার হন, তাহলে আপনি একজন ভালো স্পিকার হতে পারেন, এবং কাস্টমারের প্রয়োজনীয়তাটা বুঝতে হবে। ল্যাক অফ ফলো আপ, এটা যে কোনো কাস্টমারের ক্ষেত্রেই, আপনি যদি ফলো আপ না করেন, আপনার মাল্টিপল টাচ পয়েন্টস থাকবে, এবং সেখানে এঙ্গেজ থাকতে হবে আপনাকে। আপনি 10টা রিটেইলে প্রোডাক্ট দেন, 10টাতে আপনি যদি পারলে ডেইলি ভিজিট করা সম্ভব হয় 80-20 রুলস অনুযায়ী, আপনি 10টা আউটলেটেই ভিজিট করবেন। যে আউটলেট গুলো থেকে, যে কাস্টমার গুলো থেকে আপনার 80% রিটার্ন আসে, সেখানেই আপনি বেশি মনোযোগ দিবেন। আর যারা উইক আছে তাদেরকে আপনি চেষ্টা করবেন, বা কম প্রোডাক্টস নেয় তাদেরকে আমাকে চেষ্টা করতে হবে যে নার্সিং করার। তো সেলসম্যানের যে এই উইকনেস গুলো আমাদেরকে আসলে আমরা যদি রিকভার করতে পারি, তাহলে আমরা গ্রেট সেলসম্যান হতে পারবো। এই স্লাইড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যদি বলেন তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব, কারো যদি কোনো প্রশ্ন না থাকে এই স্লাইড। স্যার, আমি একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছিলাম, বলা যাবে কি? অবশ্যই, অবশ্যই, আপনি সংক্ষেপে শেয়ার করেন। স্যার, সেটা হচ্ছে স্ট্রাগলিং উইথ অবজেকশনস, এটা নিয়ে। তো আমার কিছু কাস্টমার আছে, তারা অবজেকশন দেয় যে আমি স্যার মেডিসিন নিয়ে কাজ করি, তো মেডিসিনের আন্ডার রেট প্রচুর, হ্যাঁ। তো তারা তো বাইরে থেকে প্রোডাক্ট নেয় কম দামে, আর আমাদের কোম্পানি থেকে একটু বেশি দাম হয়। আমাদের কোম্পানি থেকে 600 টাকা একটা প্রোডাক্টের দাম, আর বাইরে থেকে কিনলে ওরা 590 বা 585 এরকম রেটে পায়।
তো তারা আমাকে বলে আপনারা আন্ডার রেট বন্ধ করেন, তাইলে আমরা তো কোম্পানি থেকে প্রোডাক্ট নিব। এখন স্যার এই অবজেকশনটা স্যার কাটিয়ে উঠতে পারি না। আপনার সাথে সাথে আসলাম স্যার একটু। আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনার আপনি মেডিসিনে নিয়ে কাজ করছেন, কোন কোম্পানির সাথে আছেন কাইন্ডলি একটু? স্যার আমি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে আছি। আচ্ছা, আপনাদের কি, আপনি যেই প্রোডাক্টটার কথা বললেন যে হয়তো 600 টাকায় আপনাদের কোম্পানি নির্ধারিত মূল্য, আপনি হয়তো রিটেইলারকে প্রোভাইড করেন, কিন্তু তারা হয়তো ওটা 590 টাকায় হোলসেলারও আবার স্যার। পাচ্ছে। জি স্যার। হোলসেলারকে। তো এই যে যিনি যার কাছে 590 টাকায় পাচ্ছে, তাকেও কি আপনাদের কোম্পানি থেকেই প্রোডাক্ট দেওয়া হচ্ছে, না সে অন্য কোনো মাধ্যমে প্রোডাক্ট সংগ্রহ করছে? এটা তো স্যার আমাদের কোম্পানিতে যারা কাজ করে তারা তো হচ্ছে রিটেলারকে হুম দিবে, ঠিক আছে না? 600 টাকায় দেয়, কিন্তু হুম ওরা হুম। করে কি, ওই দোকান থেকে ওই ইনভয়েসের মালটা উঠায় নেয়, উঠায় নিয়ে ওরা আবার হচ্ছে কম দামে এদিকে বিক্রি করে। কারণ হচ্ছে স্যার ওই মার্কেটে মানে এত প্রোডাক্ট তো যাবে না, কিন্তু তাদেরও তো টার্গেট আছে, বেচতে হবে। এই জন্য স্যার তারা ওইখানে বেশি করে বেচার জন্য বেশি করে প্রোডাক্ট দেয়, দিয়ে আবার ওইখান থেকে তুলে এদিকে ইয়ে দেয় আর কি, বেচে দেয়। এই কারণে স্যার মার্কেটের মানে দামটা ফল করছে আর কি। আচ্ছা, মানে এখানে আপনার কাছ থেকে আমি একটু পরামর্শ চাচ্ছি, যে জিনিসটা, যে আপনি কোন টেরিটরিতে আছেন ভাইয়া এখন কাইন্ডলি, আমি তো মিটফোর্ডে মানে আছি। আপনার এরিয়াটা? আমি স্যার মিটফোর্ড মিডফোর্ডে। বাবুবাজার। তাহলে আপনি আসলে, জি স্যার। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, স্যার। আপনি যেই জায়গাটায় আছেন আসলে এটা কি বলবো, এটা মানে যে মিডফোর্ড যেখানে আছেন, এইটা তো আসলে ঔষধের কিংডম, মানে স্বর্গরাজ্য। হ্যাঁ। জি স্যার। এই মার্কেটে আসলে, হ্যাঁ হ্যাঁ, এটা হোলসেলের স্বর্গরাজ্য। এখানে আসলে যেমন ওটিসি প্রোডাক্টও অনেক থাকে। হুম। জি স্যার, অনেক থাকে। আপনাদের কোম্পানির নির্ধারিত, হ্যাঁ, প্রোডাক্ট থাকে, ওটিসি প্রোডাক্ট থাকে। তো এই মার্কেটটা একটু চ্যালেঞ্জিং ভাই, কারণ এখানে ওই যে যেটা বললাম যে অরিজিনাল প্রোডাক্টও আছে, আবার হয়তো কোম্পানির প্রোডাক্টের বাইরে এখানে নকল প্রোডাক্টও থাকতে পারে। হ্যাঁ। জি তো স্যার। এটা যেটা আমরা যেটা করি, মানে আমার অভিজ্ঞতা থেকে এই ধরনের, মানে আপনার ওই টেরিটরি বাদ দিয়ে, এটা যেমন ইলেকট্রনিক্স একটা প্রবলেম হয় হচ্ছে আহ, গুলিস্তানের ক্ষেত্রে, গুলিস্তান বঙ্গবন্ধু মার্কেট যেটা, সেখানে ইলেকট্রনিক্স জি অনেক স্যার। প্রোডাক্টের আপনার এরকম আন্ডার রেটের কথা শোনা যায়। আবার আপনাদের ঔষধের ক্ষেত্রে মিডফোর্ডের কথা শোনা যায়। তো এখানে যেটা, জি স্যার। কাস্টমার, আপনার যারা লয়াল কাস্টমার, বা আমি যেটা বললাম যে যারা আপনার থেকে সবচেয়ে বেশি পারচেস করে, তাদের কাছ থেকে জি স্যার। আসলে আপনাকে রিয়েল ফিডব্যাকটা নিতে হবে, যে জেনুইন প্রোডাক্ট সে পাচ্ছে কিনা। বা 590 টাকা ছাড়লে এটা তো আপনারই জানার কথা, যদি আপনার টেরিটরিতে আপনার প্রোডাক্ট আপনি বা দেখি অন্য কেউ দিয়ে যেতে পারে এখানে, মানে মেডিসিনের ক্ষেত্রে আমার আসলে অভিজ্ঞতা নাই, এই ইন্ডাস্ট্রিতে আমি কাজ স্যার করিনি। অনেক স্যার হ্যাঁ দালাল আছে, দালাল আছে, আবার হ্যাঁ। ওনারা হচ্ছে ওই কুরিয়ারের মাধ্যমে নেয়, এরকম স্যার। আচ্ছা। বস আমি একটু শেয়ার আচ্ছা। করতে চাচ্ছি বস। আমি এফএমসিজি তে আছি, জি বলুন, এই বিষয়ে একটু বলুন, বলতে চাই। বলুন। আমি ওষুধের হুম, বিষয়ে জানি না, তো আমি নিজেও আন্ডার রেটের শিকার আর কি। আমি বা আমাদের মতো যারা যারা যেসব ভাইরা আছে, এখানে আসলে হুম, অরিজিনাল প্রোডাক্টই হয়, ডুপ্লিকেটও আছে। তা আমি অরিজিনালটাকেই টার্গেট করে কথা বলি। এখানে যেমন জি চকবাজার বলুন। থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসলো, সেটা কসমেটিক্স হোক বা যে কোনো এনি কাইন্ড অফ কনজিউমার হোক, হুম, তো আমার এখানে হুম, 2 টাকা 3 টাকা বা 10 টাকা ডিফারেন্স, ওখানে 10 টাকা ডিফারেন্স কম, কারণ সে কিন্তু ওখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট কেনে। এবং যেই চকবাজার হুম, ব্যবসায়ী ভাই যখন এটা ডিস্ট্রিবিউট করে বা বিক্রি করে, এবং যিনি কেনে হুম। উনি নিজ দায়িত্বেই কেনে আর কি। উনি আবার এই ড্যামেজ ফ্যাসিলিটি আবার পায় না, একবারই নিয়ে নেয় আর কি। উনি হয়তো কি 2-1 আচ্ছা। পয়সা 50-60 পয়সা লাভে ছেড়ে দেয়। এখন জি। এইখানে বিষয় এটা আসলে এটা ঠিক করা যাবে, এটা আসলে ঠিক। কোম্পানিরও এটা মনে হয় না কোনোদিন এটা ঠিক করবে। কোম্পানিরও সেলস এর হুম। দরকার আছে, এটা নিয়ে এখন জীবন যাপন এইভাবেই চালাইতে হবে। আচ্ছা, ঠিক কারণ আছে, এখানে যেটা আমি মানে বড় বড় আমি মার্কেট, জি জি। আচ্ছা। আমি হুম। আমি একটু আমার অভিজ্ঞতা ধন্য- শেয়ার করি। আমিও এই ট্রেনে না, আপনাদের এই ফার্মাসিউটিক্যালসে রিসেন্ট কয়েকটা ঘটনা বলি। এই ধরনের আন্ডার রেটিং যেটা, এটা আসলে কোম্পানি কর্তৃক বাইপাস ওয়েতে তৈরি করা। কোম্পানি লাভবান হওয়ার জন্য আমাদের এমপ্লয়ীদেরকে যেভাবে তারা প্রেশারাইজড করে, ট্রমাটাইজড করে ফেলে সেলসের জন্য,
দিন শেষে কিন্তু তারা এবং যারা বিক্রেতা আছে তারাই কিন্তু লাভবান হয়। এটা একমাত্র সম্ভব এই প্রাইস হাইজিনিংটা আনা কোম্পানির পক্ষেই। আমি যদি উদাহরণ দেই, লাস্ট আপনারা সবাই চেনেন যে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, ওদের কিন্তু আন্ডার রেট নাই। কুমিল্লা, চিটাগং এবং আমাদের খুলনা এই বেল্টের কয়েকজন জোনাল ম্যানেজার, আরই, এম, তাদের ডিরেক্টলি সংযুক্ততা থাকায় এই আন্ডার রেটের সাথে তাদের টার্গেট করার জন্য বা তাদের বিভিন্ন ট্যুর বা প্যাকেজ পাওয়ার জন্য যখনই তারা এটা দেখলো মার্কেট সার্চ করে যে তারা আসলে প্রকৃতপক্ষে নিজেরাই করতেছে আন্ডাররেটটা, সাথে সাথে কিন্তু তাদেরকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং এইটা হচ্ছে প্রাইস হাইজিনিং এর একটা মূল স্টেপ তাদের জন্য। এই কারণে আমি আমার জানা মতে রেডিয়েন্টের প্রোডাক্টের মার্কেটে প্রাইস হাইজিনিংটা খুব স্ট্রং, বাট অন্যান্য কোম্পানির ক্ষেত্রে এটা দেখা যায় না বললেই চলে। এবং এই জিনিসটা তৈরিও করে কিন্তু কোম্পানি। তো যেটা রনি ভাই বললো যে আমরা যেহেতু এই লাইনের না, আপনারা এটা আরো ভালো বুঝতে পারবেন বা আপনাদের আরো বেশি ধারণা আছে। প্রকৃতপক্ষে কোম্পানি যদি স্টেপ না নেয়, আমরা এজ এ মার্কেটার হিসেবে, আমরা যারা মার্কেটিং কাজ করি, আমাদের পক্ষে এটা দিয়ে রিমুভ করা বা এটা থেকে বের হয়ে আসা বেশ মুশকিল একটা ব্যাপার। ধন্যবাদ। না, ধন্যবাদ ভাই তাহলে কি আপনাদের। স্যার এইভাবে জীবনযাপন করতে হবে? না না না, ধন্যবাদ, বুঝতে পেরেছি। জি ভাই। হ্যাঁ, আমি আমি একটু বলছি। এখানে যেটা হলো যে আন্ডার রেট একটা ইস্যু, ডেফিনেটলি আন্ডার রেট একটা ইস্যু। তবে এটা আপনার যথাযথ কর্তৃপক্ষকে আমাদেরকে জানাতে হবে, এবং তারপরেও আপনাকে যেটা করণীয় যে কম্পিটিটররা কি করছে, তাদের ট্রেড অফার গুলো কি, হ্যাঁ সেটাও আপনাদের অ্যানালিসিস করতে হবে। মানে আপনি যদি ডাটা নিয়ে কথা বলতে পারেন, মানে আমি যেটা করি আমার ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ আমি যে কটা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, মানে ফার্মাসিউটিক্যালে করা হয়নি, আমি কাজ করেছি আপনার ফুটওয়্যারে করেছি, ইলেকট্রনিক্সে করেছি, মোবাইলে করেছি, হ্যাঁ এখন আইটিতেও কাজ করতেছি। এই ইন্ডাস্ট্রিগুলোতেও কিন্তু আপনার হয় এই ধরনের সমস্যা ফেস করতে হয় সেলস পিপল। তো যেটা যে আপনি যেই এরিয়া যেই টেরিটরি নিয়ে কাজ করেন, কম্পিটিটরের নলেজটা পারফেক্টলি আপনাকে নিতে হবে, প্রাইসিংটা পারফেক্টলি বের করতে হবে, তারপরে আপনার লাইন ম্যানেজার এবং যথাযথ কর্তৃপক্ষকে আপনাকে জানাতে হবে। তো অ্যাকচুয়ালি একজন একদম টপ লেভেল হেড অফ সেলস বলেন, জিএম সেলস বলেন, ওই লেভেল পর্যন্তই হয়তো অ্যাক্সেস থাকে। ওই লেভেল মানে একজন জিএম সেলস বা হেড অফ সেলস, উনি কিন্তু মালিক পক্ষ, কোম্পানির মালিক পক্ষ বা বোর্ড অফ ডিরেক্টরস তাদের সাথে মিটিং করেন। তো আপনি আপনার এই সর্বোচ্চ লেভেল পর্যন্ত জানাবেন, এবং আমার বিশ্বাস যে আপনি যদি 5টা মতামত দেন, 5টা ফিডব্যাক দেন, অন্তত 3টা হলেও তারা, মানে আপনি যদি পারফেক্টলি দিতে পারেন, 3টা হলেও সমাধান পাবেন। এবং আসলে ওই যে যেটা বললাম যে সব সমস্যা থাকবে, সব সমস্যার সমাধানও আছে, হ্যাঁ। তো এটা এক্সেপশন জি কিছু স্যার। না। হুম। তো এখানে বস যেটা, এটা কথা কিন্তু বলি। একটা ভাইটাল সমস্যা বস, আসলে হুম এটা কিন্তু ভাইটাল, এটা কিন্তু নর্মাল কোনো সমস্যা না। আর এগুলা টপ লেভেলে বলতে গেলে নিয়মিত যদি, যেমন আপনি আমাকে আজকে বললেন, হুম এরকম যদি আমি আরো আমার মতো আরো অনেকজন যদি বলে, তখন চাকরির হুমকির মুখে পড়ে যাব আমরা। না অনেক আমি সময় অনেক কিছু বলা যায় না আসলে। না না, বলা যায় না কি, আমি যেটা বলছি যে এটা আপনার লাইন ম্যানেজারকে জানাবেন। হ্যাঁ, আপনার অ্যাক্সেস যে পর্যন্ত আছে পারফেক্টলি, যে গড়পড়তা না বলে যে আন্ডার রেট চলছে, 500 টাকা 600 টাকা চলছে, আপনি ডকুমেন্টেশন সহকারে এবং কম্পিটিটর নলেজ নিয়ে, অনেক ক্ষেত্রে দেখবে যে অনেক কথা মার্কেটে চলতেছে আসলে সেটা ঠিক না। আমি পাইছি ডিলার বলতেছে যে ভাই কমে পাইলাম, দেখান ভাই কই কমে পাইছেন আমি কিনবো। মানে কিছু জায়গায় আপনাকে, যেখানে আমি বলছি না যে একদম পটেনশিয়াল কাস্টমারের সাথে আর্গুমেন্টে যাবেন বা ম্যানেজমেন্টের সাথে আর্গুমেন্টে যাবেন, আসলে সেলস পারসনকে সব জায়গায় আর্গুমেন্টে যাওয়া যাবে না। যে কোনো সমস্যা তাকে নিজে থেকেই 90% সমাধান করতে হবে, 10% হয়তো আপনার লাক, আপনার ট্রায়াল, আপনার প্রচেষ্টা এরপরে। তো আমি এটা ইগনোর করছি না, এটা ফেস সেলস পারসনকে করতে হবে, তবে আপনাকে ডাটা সহকারে। এখন কিন্তু মানদাতা আমলের ভাই মাইন্ড সেট আপ থাকলে চলবে না। আমি এটা কি বুঝাতে চাইছি, আপনারা বুঝতে পারছেন কিনা,
দ্যাট মিনস যে সেলস পারসন হইতে হবে, যে পোস্টেই কাজ করুক, সেলস এক্সিকিউটিভ হোক, এসআর হোক, তাকে সব নলেজই রাখতে হবে, যেন সে যে কোনো জায়গায় তার এই যে নলেজটা, কম্পিটিটর নলেজ বলেন, প্রোডাক্ট নলেজ বলেন, এটা যেন সে শো করতে পারে এবং এটা কাজে লাগবে। আমরা পরবর্তী স্লাইডে যাই। স্যার আপনার আমি কি অনুমতি করছি দিন। একটু বলি সমাধান হিসেবে, জি বলেন, বলবো? বলেন। বড় স্যার এটা স্যার আমি আমার যথাযথ লাইন ম্যানেজারকে জানাইছি, লাইন ম্যানেজার আবার তার যে লাইন ম্যানেজার আছে আমাদের ডিরেক্টর সেলস তাকে জানাইছে। হুম, তো এইভাবে পরে আমরা স্যার প্রমাণ সহ দিছি, প্রোডাক্ট হুম, কিনে নিয়ে যে দিচ্ছি যে এরকম এরকম অনেকগুলো প্রোডাক্ট কিনা হয়েছে 30-40 হাজার টাকার মতো, এখন জি, বিভিন্ন টেরিটরির। তো এখন হেড অফ ডিরেক্টর সেলস উনি আবার হচ্ছে মানে কোম্পানিতে প্রেসার দিতে সবাইকে, যাতে কোনো প্রকার আন্ডাররেট না হয়, আন্ডাররেট হলে চাকরি থাকবে না, এরকম প্রেসার। হুম, পরে স্যার এখন হচ্ছে কি, মানে যারা আন্ডাররেট করে তারাও খুব চালাক, তারা প্রোডাক্টের গায়ে যে কোড ছিল এখন কোড কাইটা দেয়। হুম, এখন তো স্যার আর ধরা যায় না, যে কোম্পানি থেকে প্রেসার দেয় যাতে আন্ডাররেট না করে, কিন্তু তারপরেও স্যার আসতেছে বা আসে। মানে ওই যে সেলস এর টার্গেট, আকাশ টার্গেট দিয়ে দিচ্ছে ফিল্ড পর্যায়ে, তো হুম। এইভাবে স্যার আসতেই আছে। এখন কোম্পানিও লোক আছে, তারাও এরকম আন্ডার রেট ধরতেছে, আবার আসতেও আছে, চাকরিও যাইতেছে, আবার লোক নিয়োগ হইতেছে, এইভাবে স্যার চলতেছে। এদের সমাধান কোথায় স্যার, এটা বলা মুশকিল। যেহেতু স্যার এটা সেলস এর দক্ষতা উন্নয়ন, সেই হ্যাঁ, জন্য স্যার প্রশ্নটা বললাম স্যার, কিছু মনে করেন না। না না না, ঠিক আছে, ওকে। আমাদের নাই ভাই, এবার চলবে। আমরা পরের স্লাইডে যাই। হুম। তো 7 স্টেপস অফ সেলস প্রসেস, এটা তো আমরা সবাই জানি নাকি, যে আমরা একটা সেলস কল যখন করি এখানে 7টা স্টেপ থাকে। তো স্টেপ গুলো হচ্ছে যে প্রসপেক্টিং, কোয়ালিফিকেশন, নিড অ্যাসেসমেন্ট, প্রেজেন্টেশন বা মিটিং, হ্যান্ডেল অবজেকশনস, ক্লোজিং, ফলো আপস ফর রিপিট সেলস অ্যান্ড রেফারেলস। এই স্লাইডটা কি দেখা যাচ্ছে ভাই? এখানে যে পয়েন্টস গুলো, 7 স্টেপস অফ সেলস প্রসেস। জি স্যার, দেখা যায়। জি জি জি। আচ্ছা, তো এ সম্পর্কে কি আপনাদের ধারণা আছে কম বেশি? জি জি আছে। আচ্ছা, তো এখানে প্রসপেক্টিংটা যদি একজন ভাই সংক্ষেপে বলবেন 2 লাইনে, যে এই আমরা ফার্স্ট স্টেপ যেটা প্রসপেক্ট করা, এটা কি? একজন বলবেন 2 লাইনে। ভাইয়া? স্যার যদিও আমি জানি না, তবে আমার স্যার মনে হচ্ছে যেখানে সম্ভাবনা আছে সেলস এর, সেই জায়গাগুলোকে খোঁজা এবং সেইগুলোতে কল করা, এরকম কিছু হতে পারে স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আপনার এই মানে আইডিয়াটা ঠিক আছে, তবে আজকের পর থেকে মানে যেহেতু আপনারা সময় দিচ্ছেন, আপনারা কিছু নিয়ে যাবেন আশা করছি। তো এটা কিন্তু আপনারা করেন, আমরা আপনারা প্রত্যেকেই করি, আমরা 7টা স্টেপ ফলো করি একটা পারফেক্ট সেলস করার জন্য বা সেলস কল করার জন্য। তো ফার্স্ট যেটা যে প্রসপেক্টিং, ভাইয়া যেটা বললেন ঠিক আছে, যে আপনি একটা আপনাকে একটা টেরিটরি দেওয়া হয়েছে বা একটা সেলসে যেতে হবে, সেলস কল করতে হবে। তো আপনাকে একটা প্রি প্ল্যান করতে হবে যে আপনার মার্কেট কোনটা, সে মার্কেটে কয়টা আউটলেট আছে, হ্যাঁ, বা কয়টা ডিলার আছে, সেখানে কোন কোন ব্র্যান্ড কাজ করে, একটা প্রি প্ল্যান করতে হবে। এবং সেই প্রি প্ল্যান করে যদি আপনার টেরিটরি, যেমন যে ভাই মিটফোর্টে কাজ করছে, মিটফোর্ট এরিয়া, ওকে, এখানে কয়টা ঔষধের দোকান আছে, ধরলাম 1000 দোকান আছে। 1000 দোকানের মধ্যে আপনি যে প্রোডাক্ট লাইনটা নিয়ে কাজ করেন, সেই প্রোডাক্ট লাইনটা এখানে কোন কোন জায়গায় প্লেস করবেন, হ্যাঁ, সেটার একটা প্রি প্ল্যান, এটাই হচ্ছে প্রসপেক্টিং। এবং কোয়ালিফিকেশন হচ্ছে সেকেন্ড স্টেপ, এটা হলো সেলস কলে যাওয়ার আগের ধাপ। হ্যাঁ, তো আপনার কোয়ালিফিকেশন হচ্ছে 1000 দোকান আছে, আপনার প্রোডাক্ট লাইনটা কয়টা দোকানে যেতে পারে, এবং সেখান থেকে আপনি ফিল্টার করবেন যে কয়টায় আপনি যাবেন বা কয়টা ডিলারের কাছে যাবেন। হ্যাঁ, আপনার ওই প্রোডাক্ট লাইনটা তাদের ওখানে চলে কিনা, সেই কোয়ালিফিকেশন মিনস হচ্ছে সেখান থেকে ফিল্টার করা। নিড অ্যাসেসমেন্ট, তো
কথার কথা, আমরা নিড অ্যাসেসমেন্টের কথা যদি বলি, যে আপনার কাস্টমারের ডিমান্ড, ওয়ান্ট এবং নিড, তিনটা টার্ম আছে সেলস এবং মার্কেটিং এ। ডিমান্ড, ওয়ান্ট এবং নিড। এটা আমরা একটা পরবর্তী ধাপে এক্সাম্পলের মাধ্যমে দেখব। নিড অ্যাসেসমেন্ট খুব গুরুত্বপূর্ণ। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন বা মিটিং। এটা হচ্ছে যে আপনি যখন কাস্টমারের কাছে গেলেন বা ডিলারের কাছে গেলেন বা আপনি প্রেজেন্ট করবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে, যে মিটিংটা করবেন সেটা। হ্যান্ডেল অবজেকশন, এটা কাস্টমারের ফিডব্যাক নেওয়া, সেলটা ক্লোজ করা। এবং নাম্বার 7 হচ্ছে ফলো আপ ফর রিপিট সেলস অ্যান্ড রেফারেন্স। এটার মানে হচ্ছে যে আপনি যার কাছে সেলটা ডান করেছেন, হ্যাঁ, তাকে ফলো আপ করবেন, তার প্রোডাক্টটা কেমন লাগছে, হ্যাঁ, প্রোডাক্টটা ঠিক আছে কিনা। এবং এতে সে রিপিট সেল কিন্তু হবে আপনার, এবং সে ওয়ার্ড অফ মাউথে তার মাধ্যমে কিন্তু আপনি রেফারেল পাবেন। তো সেলস কলের এই 7টা স্টেপ কিন্তু একদম বেসিক, এবং এটা সবাইকে জানতে হবে। আমরা নিড অ্যাসেসমেন্ট যে পয়েন্টটা ওখানে দেখেছিলাম, এটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এই স্লাইডে দেখব যে নিডটা কি, কাস্টমারের নিডটা কি। নিড, ওয়ান্ট অ্যান্ড ডিমান্ড। নিড মানে হলো প্রয়োজন, ওয়ান্ট মানে চাওয়া, আর ডিমান্ড মানে যে সে কিভাবে চাওয়াটা পূরণ করবে, নিড। তো এটা আমরা যদি একটা উদাহরণ দেই, যে আপনার কাস্টমারের ক্ষুধা লেগেছে, হ্যাঁ, তো ক্ষুধা লাগলে আমরা কি করব, আমাদের ফুড প্রয়োজন, হ্যাঁ, আমাদের নিডটা কি তখন, তাহলে নিড হচ্ছে ফুড, নাকি, যে আমরা ক্ষুধা লাগলে আমাদের খাদ্য প্রয়োজন, এটাই হচ্ছে নিড। এখন ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে যে আপনার চাওয়াটা কি, আকাঙ্ক্ষাটা কি, যে আপনি ক্ষুধা লাগছে, আপনাকে খাবার খেতে হবে, তাহলে এখানে কিছু অপশন আছে, আপনি কি খাবেন, কি টাইপস এর খাবার খাবেন, আপনি কি ভাত খাবেন, না বিরিয়ানি খাবেন, নাকি আপনি চিকেন বার্গার খাবেন, কি টাইপস এর খাবেন। এটাই হচ্ছে ওয়ান, যে এখানে যে অপশনস গুলো, চাহিদার পূরণের জন্য যে অপশনস গুলো, সেটা হচ্ছে ওয়ান। আর ডিমান্ড, অ্যাকচুয়ালি সেই অপশন থেকে আপনি ওয়ান্ট, আপনার চাওয়াটা থেকে আপনি ফিল্টার করলেন, ওকে, যে আমি বার্গার খাবো, এখানে আমার অপশন ছিল চিকেন বার্গার, স্টিক, ডিনার, তো কি খাবো, আমার যে বাজেট আছে, আমার 200 টাকা আছে, এর মধ্যে আমি বার্গার খেতে পারবো। এটা হচ্ছে ডিমান্ড। অ্যাকচুয়ালি কাস্টমারের যে আপনার ডিমান্ডটা, নিড এবং ওয়ান্টের পরে নিড অ্যাসেসমেন্ট করে অ্যাকচুয়াল ডিমান্ডটা কি, সেটাই আমার সেলসম্যানের বের করতে হবে। তো সেলস অবজেকশন আমার এই স্লাইডটা। তো সেলস স্টেপ যেমন 7টা আছে, ঠিক তেমন সেলস অবজেকশনও, যেটা কমন সেলস অবজেকশন, সেটাও 7টা হতে পারে। গবেষণায় দেখা গেছে যে ডিলাররা বা রিটেইলাররা কি বলে, যে আই এম নট ইন্টারেস্টেড। আপনি গিয়েছেন যে না ভাই, আমার প্রোডাক্ট এখন লাগবে না, হ্যাঁ, তো ঠিক আছে, আমাকে কিছু ইনফরমেশন দেন, হ্যাঁ, ঠিক আছে, আপনার প্রোডাক্টে কি কি আছে তথ্যগুলো আমাকে দেন, হ্যাঁ। তো সে হয়তো ব্যবসা করে 3 নাম্বার যেটা, যে এরকম বলে যে আমার তো এটা পার্টনারশিপ ব্যবসা, আমার তো একা ডিলার না, আরেকজন আছে আমার সাথে, তার সাথে আলাপ করতে হবে, বলে না ভাই এরকম? এই পয়েন্টস গুলো বলে কিনা, একজন ভাই বলেন তো। যে বলে স্যার, বলে বলে। জি, 4 নাম্বারে যেমন আছে আই ডোন্ট সি দ্য নিড ফর ইউর সার্ভিস। তো ওই যে যেটা বলছিলাম, যে সে হয়তো যেই পণ্য নিয়ে ব্যবসা করে, হ্যাঁ, এটা হয়তো আপনারটা হয়তো এখনো সেই এই এসকিউটা রাখে নাই, এটা তার হয়তো লাগবে না বলতেছে। এরপরে বলতেছে যে দাম বেশি, ইটস টু এক্সপেন্সিভ, হ্যাঁ। তো আবার আরেকজন বলছে যে হ্যাঁ, আমরা আপনার কথার কথা, আপনি পেপসোডেন্ট নিয়ে গেছেন তার কাছে, সে বললো যে না, আমি তো মেডিপ্লাস রাখি অলরেডি, ভাই মেডিপ্লাস ভালো। হ্যাঁ, এটা কিন্তু একটা অপরচুনিটি, আরো সে মেডিপ্লাস রাখছে, তাহলে পেপসোডেন্টও রাখবে। আর ন্যাচারাল রেজিস্ট্যান্স টু সেলস স্পিচেস, হ্যাঁ, এটা ন্যাচারাল রেজিস্ট্যান্স মানে যে প্রাকৃতিক ভাবেই আপনার কিছু সমস্যা ন্যাচারালি আসতে পারে, যে আসলে সে অ্যাকসেপ্টই করলো না সেলস পারসনকে, হ্যাঁ। এটা হয়, অনেক ক্ষেত্রে হয়, যে যে ডিলার, সে হয়তো ওই টাইমে ওই মুডেই নাই, পজিটিভ মুডেই নাই,
হ্যাঁ, অবজেকশন করে বসলো যে এই টাইমে নিবেই। তো বেসিক জিনিস হলেও আমরা একেও ফরম্যাটে ফেলতে পারি যে 7 ধরনের অবজেকশন এরকম থাকতে পারে। তো অবজেকশন কমন হয়ে অবজেকশন গুলো কিভাবে আমরা হ্যান্ডেল করব, হ্যাঁ, তো এখানে 3টা স্টেপে দেখানো হয়েছে। তো যখন আমরা একটা অবজেকশন পাবো, যে উপরের 7টা যে আপনার অবজেকশন দেখলেন, যে আমি ভাই নিবই না, আমাকে কিছু তথ্য দেন, পার্টনারের সাথে আলাপ করব, দাম বেশি, কিভাবে আমরা হ্যান্ডেল করব, হ্যাঁ, এখানে 3টা ওয়ে দেখানো আছে। তো যখন আপনি একটা সেলস কলে আছেন, আপনি ডিরেক্ট সেলস কলে আপনি বসে আছেন ডিলারের সামনে, তো তখন তার যে অবজেকশন গুলো আপনি ডায়েরি বা নোটবুক নিয়ে যাবেন, হ্যাঁ, বা নিতে হয় আমাদের, এটা কিন্তু লিখবেন। যখন আপনি তার অবজেকশন গুলো লিখবেন, সে কিন্তু প্রায়োরিটি পাচ্ছে, সে আপনার কাছে প্রায়োরিটি পাচ্ছে দেখে সে কিন্তু আপনাকেও প্রায়োরিটি দিবে, হ্যাঁ। এবং আপনি অবজেকশন লিখবেন এবং আপনি অ্যাকচুয়াল তার যেটা চাহিদা সেটাও লিখবেন। ওকে, এটা একটা স্টেপ হইতে পারে। স্টেপ 2 কি, যে আপনি তার অবজেকশন গুলো লিখলেন স্টেপ 1-এ, হ্যাঁ, এবং তার যেটা চাহিদা বা ডিমান্ড সেটাও লিখলেন। স্টেপ 2 হচ্ছে আইডেন্টিফাই সাপোর্টিং এভিডেন্স। ঠিক আছে, তার যে অবজেকশন গুলো ছিল, তার সেই অবজেকশন গুলো সমাধানের জন্য কি হইতে পারে। আপনাদের যেমন বললাম যে এই যে আন্ডার রেটটা, এটার সমাধান কি হইতে পারে। তো এক ভাই যেমন উদাহরণ দিলেন যে তার ম্যানেজমেন্টে বলেছে, হ্যাঁ, এক্সেপশন, আন্ডার রেট হয়তো বন্ধ হয়নি, বাট সবকিছুই যে এরকম সমাধান পুরোপুরি হবে না তা না, সমাধান হবে। তো সে একটা ক্লায়েন্ট আপনাকে যে অবজেকশন গুলো দিয়েছে যে দাম বেশি, ওকে, সে হয়তো দাম বেশি একটা অফার ছিল ওই টাইমে, তো এই মাসের অফারটা কি, বা সামনে যদি কোনো অফার থাকে এসকিউ নিয়ে, সেটা আপনি তার সাথে শেয়ার করবেন। তো ক্যাপচার রিলেভেন্ট ইন্টারনাল হোয়াই, এটা আসলে একটা ফর্মুলার মতো, যে আপনি রুট কজ অ্যানালিসিস, আপনি যদি যে কোনো একটা সমস্যাকে 5টা হোয়াই দিয়ে চিহ্নিত করেন, আপনি কিন্তু ফাইনাল স্টেজে যে এটা কেন হয়, হ্যাঁ, কিভাবে হয়, আপনি কিন্তু পেয়ে যাবেন। স্টেপ 3-তে বিল্ড দ্য কার্ট, রিভিউ উইথ সেলস লিডার, ইনফর্ম দ্য টিম। এটার মানে হচ্ছে যে আপনি যখন ডিরেক্ট সেলস কলে বসেছিলেন স্টেপ 1-এ, আপনি তার মতামত লিখেছেন, আপনি নিজে এটা পরবর্তীতে আপনি যদি সাথে সাথে সমাধান দিতে না পারেন, এটা নিয়ে আপনি অবশ্যই আপনার ম্যানেজমেন্টে জানাবেন, আপনার টিমকে জানাবেন। ওকে, সেটাই বলা হয়েছে যে বিল্ড দ্য কার্ড, যে আপনার টিমকে জানাতে হবে, হ্যাঁ, আপনার টপ ম্যানেজমেন্ট, আপনার লাইন ম্যানেজার এবং আপনার যদি নিচে থাকে তাকে জানাতে হবে, সেখান থেকে আপনি একটা ফিডব্যাক পেতে পারেন। স্টেপ 3-তে যে অল্টারনেটিভটা, যে ইউজ সেলস লিডার্স, শো সেলস লিডার গ্যাপ বিটুইন রিপ্রেজেন্টেটিভ রেসপন্স অ্যান্ড গ্যাদার্ড এভিডেন্স, রাইট ডাউন সেলস লিডার্স রেসপন্সেস। এটা হচ্ছে যে আপনি যখন একটা অবজেকশন পেলেন, ডিরেক্ট সেলস করে তাকে প্রায়োরিটি দিতে হবে, তার মতামত লিখে নিতে হবে, সেটা আপনার ম্যানেজমেন্টে জানাতে হবে, আপনার লাইন ম্যানেজারকে জানাতে হবে, এবং সেটার কারণগুলো আপনার নিজের অনুসন্ধান করতে হবে। এবং যেটা হচ্ছে যে আদার্স যে সেলস লিডার্স আছে, আপনার কলিগ হতে পারে আদার টেরিটরি, সেখানে এই ধরনের সমস্যা হলে সে কিভাবে সমাধান দেয়, তার থেকে আপনি মতামত নিতে পারেন। আপনার কম্পিটিটর কোম্পানির যদি কোনো কলিগ থাকে, তার থেকে মতামত নিতে পারেন। ঠিক আছে, তো অবজেকশন হ্যান্ডেলিংটা আমরা এভাবে করতে পারি। বেস্ট পসিবল ওয়ে যেটা, সেটা আমার বের করে নিতে হবে এবং একটা সমাধান দিতে হবে কাস্টমার। ফলো আপ, এটা খুবই ইম্পর্টেন্ট সাস্টেনেবল সেলসের জন্য। কাস্টমারকে ফলো আপ করতে হবে, ডিলারকে ফলো আপ করতে হবে, এবং ফলো আপের বিকল্প আসলে নাই। আপনি ফার্স্ট সেলস কলেই অর্ডার পাবেন না। যে গবেষণায় দেখা গেছে, যে একটা গবেষণায় দেখা গেছে যে আপনার 80% সেলস আর মেড অন দ্য 5th to 12th কল। দ্যাট মিনস 80% সেলস হবে আপনার 5ম থেকে আপনার 12 বার আপনি ভিজিট করেছেন, সেখানে 80% সেলস এভাবেই হবে। এবং 10% সেলস আর মেড অন দ্য 4th কন্ট্রাক্ট, যে 4th কন্ট্রাক্টে 10% সেলস হয়। তো ফলো আপের আসলে কোনোই বিকল্প নাই।
only 10% salespeople make more than 3 contact. Okay, যে 3 কন্ট্যাক্টের উপরে যেতে পারে only 10% সেলস পিপল। তো আপনি সেলস কল 5টা থেকে 12টায় অনেক সময় পুরোপুরি সেল ডান হয়। সো আমাদেরকে প্রপার সেলস কল করতে হবে, ফলো আপ করতে হবে, ফলো আপের কোনো বিকল্প নাই। এবং এই সেলস ফলো আপ নিয়ে আমি এখানে গুরুত্ব দিয়েছি, যেহেতু ফলো আপ ছাড়া সেলস হচ্ছে না। যে একটা গবেষণায় দেখা গেছে যে 71% বায়ার want to talk to representative in the early stages of buying. হ্যাঁ, যে 71% বায়ার যারা, তারা রিপ্রেজেন্টেটিভের সাথে আর্লি স্টেজে কথা বলে, এবং 82% of buyers sometimes accept meeting with representative who reach out to them. তো 71% তারা রিপ্রেজেন্টেটিভ বাট সেলস পিপলের সাথে কথা বলতে চায়, এবং 82% তাদের কাছে যদি যায় তখন তারা ডিসিশন নেয়। এবং 61% of buyers with a pre-existing relationship with a provider tend to connect with a representative. That means তার যদি পূর্ব পরিচিত হয় তাহলে তার উপর বেশি ডিপেন্ড করে। এবং 45% dissatisfied customer turn to the other provider. তো এখানে আপনার যদি ফলো আপ বা আপনার সার্ভিস পারফেক্টলি না হয় তখন 45% আপনার ছুটে যেতে পারে কাস্টমার। দ্যাট মিনস ফলো আপের কোনো বিকল্প নাই। ফলো আপ কিভাবে হতে পারে, যে হাউ টু ফলো আপ উইথ সেলস লিডস, কিভাবে একটা সেলস ডান করার জন্য আপনি ফলো আপ করবেন। এখানে 6টা ধাপ আপনাকে ফলো করতে হবে। আপনাকে কনসিস্টেন্ট হতে হবে, আপনাকে ওভার প্রমিস করা যাবে না এবং আন্ডার ডেলিভারি করা যাবে না, কনসিস্টেন্ট থাকতে হবে। চুজ দ্য রাইট ফ্রিকোয়েন্সি, আপনাকে কাস্টমারের সাথে ফ্রিকোয়েন্সিটা একদম সঠিকভাবে করতে হবে। চুজ দ্য রাইট চ্যানেলস, দ্যাট মিনস যে আপনি যে চ্যানেলে কাজ করছেন, আপনি কি ডিলার চ্যানেলে করছেন, তাহলে ডিলার চ্যানেলের যে নর্ম সেই অনুযায়ী তাকে ফলো আপ করতে হবে, না সেটা রিটেইলে করছেন না হোলসেলে করছেন, আপনাকে চ্যানেল গাইডলাইন মেনে সেই অনুযায়ী ফলো আপ করতে হবে। প্রোভাইড মোর ভ্যালু, ডেফিনেটলি সবাই ভ্যালু চায়। আপনি যত ভ্যালু দিবেন, যত প্রায়োরিটি দিবেন, আপনি কাস্টমারের থেকেও সে প্রায়োরিটি পাবেন। কিপ ইট শর্ট, স্পেসিফিক থাকতে হবে, মানুষের সময় কম, আপনি শর্টলি তার বেনিফিট বুঝাই দিবেন, আরওআই এনশিওর করবেন, তাহলে আপনি সেলস ডান করতে পারবেন। সেগমেন্ট ইউর লিডস। তো ভাই ফলো আপ নিয়ে আপনাদের এখানে কোনো কোশ্চেন আছে কিনা, বা কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে থাকলে শেয়ার করতে পারেন। হ্যালো, না ঠিক আছে, অত্যন্ত সুন্দর একটা সেশন এটা, ধন্যবাদ। খুব ডিপলি একটা আলোচনা আসলে, এটা দরকার আছে আমাদের জন্য। ঠিক আছে, ধন্যবাদ ভাই। একটু পার্টিসিপেট করবেন। আমরা পরবর্তী স্লাইডে যাব। স্লাইডটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। ধন্যবাদ। তা আমরা এখানে সেলস ক্লোজিং এর কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা যেটা দেখলাম, আমরা যে পয়েন্টস গুলো দেখলাম, আমরা একটু রিভিউ করে আসি। আমরা দেখেছি যে সেলসের দক্ষতা উন্নয়নে যে টিপস গুলো আছে সেগুলো কি, একজন বিক্রয় কর্মীর স্ট্রেংথ গুলো কি কি, এবং দুর্বলতা যে পয়েন্টস গুলো, দুর্বলতা কাটিয়ে ওঠা জন্য কোন পয়েন্টস গুলো খেয়াল করতে হবে, 7 স্টেপস অফ সেলস প্রসেস, নিড অ্যাসেসমেন্ট, সেলস অবজেকশন, বেসিক যে অবজেকশন গুলো কাস্টমার্সরা দিয়ে থাকে এবং অবজেকশন কিভাবে আমরা হ্যান্ডেল করব, ফলো আপ কিভাবে রাইট ওয়েতে আমরা করতে পারি, এবং ফলো আপের গুরুত্বটা, যে আমরা যত বেশি, যেটা যে একটা পয়েন্ট যদি মনে রাখেন যে 80% সেলস আর ডান আফটার 5th to 12th কন্ট্রাক্ট, মানে পঞ্চম বারের উপরেই আপনার 80% সেলস ডান হয়। সো আমাদের হতাশ হওয়া যাবে না। এখন আমরা আলোচনা করব সেলস ক্লোজিং।
এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে একটা সেলস ক্লোজ করতে পারলেই সেলসম্যানের টার্গেট অর্জিত হয়, রেজাল্ট পাওয়া যায়। সেলস ক্লোজিংটা কি? কোনো সম্ভাব্য ক্রেতাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করা এবং বিক্রয় সম্পন্ন করা। বেসিক কথা, যে একটা ক্রেতা, সেটা যদি খুচরা বিক্রেতা হয়, একটা দোকানে, একটা কাপড়ের দোকানে আসলো, প্রি মাইন্ড সেট করে যদি একটা শোরুমে আসে, সে হয়তো একটা টি শার্ট কিনবে বা ফর্মাল শার্ট কিনবে, হ্যাঁ, একদম সে পণ্যগুলো দেখবে, প্রাইস অ্যানালিসিস করবে, সেলসম্যানের সাথে কথা বলবে, তারপরে তার পছন্দ অনুযায়ী ট্রায়াল দিয়ে ফাইনালি সে প্রোডাক্টটা পারচেস করবে। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত তার সকল কাজের এই সমষ্টিকেই বলা হয় সেলস ক্লোজিং। সেলস ক্লোজিং আমরা 20টি ওয়েতে করতে পারি। কয়টা ওয়ে ভাই? 20টি ওয়েতে আমরা সেলস ক্লোজিং করতে পারি। এখানে আমি 20টি ওয়ে নিয়ে আলোচনা করব সঙ্গে। এক নম্বর পয়েন্ট হচ্ছে অল্টারনেটিভ চয়েস ক্লোজ। অল্টারনেটিভ চয়েস ক্লোজ, দ্যাট মিনস যে কোনো ক্রেতা যখন শোরুমে আসে বা আপনি যখন ডিলারের কাছে যান, তাকে মিনিমাম 2টি অপশন দিতে হবে, হ্যাঁ। এবং যাদের এসকিউ বেশি আছে সেই কথা আলাদা, কিন্তু এটা যদি বেসিক নেন, যে 1950 সালের একটা এক্সাম্পল দিব। আমরা জেনেছি যে এক জুতা বিক্রেতা ছিল ইউএসএ তে, যে সে খুব মানে ভালো সেল করত, তার সবসময় সেলস টার্গেট অর্জিত হতো। তো তাকে কোশ্চেন করা হয়েছিল যে আপনি এটা কিভাবে সম্পন্ন করেন, আপনার টার্গেট সবসময় অর্জিত হয়। তো তার বক্তব্য, সে সবসময় কাস্টমারকে 2টি ডিজাইন বা 2 ধরনের জুতা দেখান, হ্যাঁ। তো এতে কাস্টমারের 2টার একটি বেছে নিতে হয়। তিনি তৃতীয় কোনো জুতা দেখতে গেলে, তৃতীয় ডিজাইন বা তৃতীয় মডেলের দেখতে গেলে তিনি ওইটায় নিরুৎসাহিত হন, এবং কাস্টমারকেও উনি 3 ধরনের জুতা দেখাতে চান। তো ক্রেতাকে যখন আপনি 2টা অপশন দিবেন, সে কিন্তু যে কোনো একটা বেছে নিবে। আপনি যখন 3rd অপশন বা 4th অপশনে চলে যাবেন, তখন কিন্তু সে মনোযোগ হারিয়ে ফেলবে এবং সে তখন সেলটা ডান হবে। তো অল্টারনেটিভ চয়েস, এটা একটা সেলস ক্লোজিং এর ইম্পর্টেন্ট পার্ট। আপনি যদি ক্রেতাকে 2টি অপশন দেন, এটা সেল ডান হওয়ার সম্ভাবনা 90%। এটা কি ক্লিয়ার আপনাদের কাছে? অল্টারনেটিভ চয়েস ক্লোজ, ক্রেতাকে 2টি জি অপশন। স্যার, ক্লিয়ার। এটা কি রাইট রাইট। ঠিক আছে। আমরা ক্লোজিং এর আরেকটি পদ্ধতি, অ্যাজাম্পটিভ ক্লোজ। অ্যাজাম্পটিভ ক্লোজ, বস, আমি একটু প্রিভিয়াস এর যে পয়েন্টটা বলেন, ওটা একটু মানে একটু বলবেন যে আমি মানে 2টা মানে আইটেম নিয়ে কথা বলবো, মানে তৃতীয় আইটেম নিয়ে কথা বলবেন, এরকম কিছু? হ্যাঁ, জিনিসটা এরকম। এখন এখানে আমি বলছি না যে ভাই এটা, আপনি কোন ইন্ডাস্ট্রিতে আছেন একটু যদি বলেন। আমি এফএমসিজি। হ্যাঁ, আপনাদের ভাই অনেকগুলো এসকিউ থাকে, হ্যাঁ। আপনি কি জিহাদ ভাই বলতেছেন নাকি জাহেদ ভাই? না না, কামাল। কামাল ভাই, এখন আপনাদের অনেকগুলো এসকিউ আছে, কিন্তু আপনি তো ভাই সব রিটেইলে সবগুলো এসকিউ আসলে ঢুকান না, হ্যাঁ। হয়তো বা জি। আহ, আপনাদের কয়টা এসকিউ আছে আপনি যখন সেলস কল করেন? এসকিউ তো আছে, যদি আমি পার দিই অনেক 40-50টা আছে, সবগুলো নিয়ে তো কথা বলা যায় না, ব্র্যান্ড ওয়াইজ কথা বলতে হয়। হ্যাঁ, আমি ঠিক ওইটাই বুঝাচ্ছি, যে আহ, যখন আপনার 40-50টা, সেটা ঘটনা আলাদা, কিন্তু আপনার তো হিস্ট্রি অনুযায়ী আপনি যেই দোকানগুলোতে যে আইটেম গুলো দেন, সেগুলোর মধ্যে হয়তো আপনি ক্যাটাগরি করে নেন। 40টা হয়তো মডেল আছে, বাট ক্যাটাগরি হয়তো 4টা-5টা আছে, হ্যাঁ, নাকি এটা তো আপনার ক্যাটাগরি? 7 কলকে বিবেচনা করে আমার ওখানে স্টক কি আছে বর্তমানে দোকানে, আর জি, সেখানে কোনটা কম আছে কোনটা বেশি আছে সেটার উপর ভিত্তি করে আমার কথা বলা উচিত, আমি যেটা মনে করি। এটাই তো 7 কলের মধ্যে একটা পার্ট আছে। একটা পার্ট পার্ট এই জিনিসটা, এইটা পুরোপুরি রিটেইলারের জন্য না। এই যে অল্টারনেটিভ চয়েসটা হচ্ছে, আমি বলি, এটা হতে পারে যে আপনার কর্পোরেট ক্লায়েন্ট যখন আপনি হ্যান্ডেল করবেন, B2B B2C,
এবং হচ্ছে জি। আপনার রিটেইলে যখন এই যে আমি যেটা বললাম যে পোশাকের উদাহরণ দিলাম বা জুতার উদাহরণ দিলাম, এই ধরনের যেখানে মানে একজন ক্লায়েন্টের কাছে আপনি গিয়েছেন, ডিলার না, অথবা একজন ক্লায়েন্ট শোরুমে আসছে তাদের ক্ষেত্রে। কারণ যখন সিঙ্গেল ক্লায়েন্ট, সে তো আর আপনার ওই 40-50টা আইটেম নিবে না, সে হয়তো একটা বা দুইটা আইটেম। আমি কি বুঝাইতে পারছি ভাই? এটা মূলত কর্পোরেট হ্যাঁ, সেলস এবং বুঝতে রিটেইলার। পেরেছি। ঠিক আছে, এটা ডিলারের ক্ষেত্রে বুঝতে এটা আসলে ওইভাবে হবে। ঠিক আছে বস, থ্যাংক ইউ। ওকে, অ্যাজাম্পটিভ ক্লোজ, অ্যাজাম্পটিভ ক্লোজ। হুম, হ্যাঁ, অ্যাজাম্পটিভ ক্লোজ মানে হচ্ছে অনুমান নির্ভর। হ্যাঁ, তো এটা আপনাদের সাথে যাবে। হ্যাঁ, যারা অ্যাজাম্পটিভ ক্লোজ, যে আপনি কথার কথা ডেইলি সেলস কল করছেন 30-40টা দোকানে, আপনি কিন্তু টার্গেট নিয়েই গেছেন তার হিস্ট্রি অনুযায়ী, যে তার কোনটার স্টক আছে, কোনটার স্টক নাই, যেগুলোর স্টক নাই আপনি সেগুলো চেষ্টা করবেন তাকে পুশ করার জন্য। হুম, ঠিক না? যে শিওর শর্ট কোনটা, আপনি প্রি আইডিয়া নিয়ে জি গেছেন জি এটা শিওর, বা কাস্টমার কল করছে, কর্পোরেট সেলের ক্ষেত্রে কাস্টমারই কল করছে, ভাই আসেন এটা নিবো আমি। ঠিক আছে, অ্যাজাম্পটিং ক্লোজটা হচ্ছে জি যে আপনার পূর্ব ধারণা আছে এবং মোটামুটি এটা শিওর, এটা জাস্ট আপনি উপস্থিত হইলেই জিনিসটা হয়ে যাবে। আমরা দেখলাম যে অল্টারনেটিভ চয়েস ক্লোজ, তাকে দুইটা অপশন দেওয়া। তারপরে দেখো অ্যাজাম্পটিভ ক্লোজ, যে এটা অনুমান নির্ভর, তার সাথে আগে আমার পরিচয় আছে, সম্পর্ক আছে, সেটা ধারণাই করা হচ্ছে যে প্রোডাক্টটা নিবে, তাহলে সেটা ক্লোজ করা ইজি হবে। 3 নাম্বার যদি আমরা বলি সাইলেন্স ক্লোজ। হ্যাঁ, সাইলেন্স মানে চুপ থাকা। প্রস্তাব দেওয়ার, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, যে আপনি প্রস্তাব দেওয়ার কিছুক্ষণ চুপ থাকুন যাতে ক্রেতা সিদ্ধান্ত নিতে পারে। কেমন, যে আপনি যে ডিলার বা রিটেইলে গিয়েছেন বা যে কর্পোরেট ভিজিটে গিয়েছেন, আপনি সেখানে তার চাহিদা অনুযায়ী তাকে সবগুলো প্রোডাক্ট দেখাইলেন, সার্ভিসটা দেখাইলেন, প্রাইসও দিলেন। এখন তাকে একটু সময় দিতে হবে যে সে আসলে আপনাকে কি অর্ডারটা দিবে, তাকে অবশ্যই সময় দিতে হবে। সব সময় তাকে মানে ব্যস্ত রাখা যাবে না। ঠিক আছে, সাইলেন্স ক্লোজ এটার মানে হলো যে আপনি যদি সবকিছুই তাকে মোটামুটি বুঝাইতে পারেন তার চাহিদা অনুযায়ী, সে কিন্তু নিজে তখন, তার যদি ওই দিন প্রয়োজন থাকে, সে অবশ্যই তাকে আপনি একটু ভাবার সুযোগ দিলে সে সময় নিয়ে আপনাকে অর্ডার প্রদান করবে। এটাকেই বলা হয় সাইলেন্স ক্লোজ। বেনিফিট ক্লোজ। হ্যাঁ, বেনিফিট ক্লোজটা কি, যে এটা আসলে এটা বেসিক, যে পণ্যের সুবিধাগুলো কি কি। কথার কথা আমি যদি একটা উদাহরণ দিই, যে আপনার ওয়াশিং মেশিন দুই রকম আছে, একটা মনে করেন ম্যানুয়াল ওয়াশিং মেশিন, আর একটা হচ্ছে আপনার অটো ওয়াশিং, আবার টপ লোডিং আছে, ফ্রন্ট লোডিং। শীতের দিনে আসলে মা বোনদের কাপড় ধুতে অনেক সমস্যা হয়, ওয়াশিং মেশিন লাগে অনেক পরিবারেই। এখন করোনার সময় এটার চাহিদা বেড়ে গেছে। অ্যাকচুয়ালি টপ লোডিং আছে, ফ্রন্ট লোডিং আছে, ম্যানুয়াল আছে। তা আপনি যদি 3টা পণ্যেরই প্রাইস এবং কম্প্যারিজন বেনিফিট গুলো পারফেক্টলি বুঝাতে পারেন কাস্টমারকে, সে কিন্তু ইজিলি একটা সিদ্ধান্ত নিবে। হ্যাঁ, তো পণ্যের সুবিধা তুলে ধরে মানে তার বস আপনি হলো কম্পারিজন বোঝাচ্ছেন তাই তো, যে এটা আছে ওইটা নেই বা এটা আছে, এরকম রাইট, বিষয়টা। রাইট, জি জি জি, এটাই। মানে এটার টপ লোডিং মানে উপর দিয়ে হ্যাঁ, কাপড় মানে উপর ছেড়ে দিয়ে দিতে হয়, আর কাপড় একটা দিতে মানে হয়, হ্যাঁ, পাশ দিয়ে দিতে হয়। রাইট রাইট। আচ্ছা আচ্ছা, থ্যাংক তো ইউ। এটা স্যার তো আমি কি বলবো? বলেন, অবশ্যই মেহেদি, বলেন ভাই। আসলে বেনিফিট ক্লোজ যেমন টপ লোডিং এবং ফ্রন্ট লোডিং এর মধ্যে, এখন কাস্টমারের চাহিদা অনেক সময় আছে যে উনি পছন্দ করছে ফ্রন্ট লোড, বাট ওনার ক্যাপাবিলিটি আছে, মানে ফিনান্সিয়াল সাপোর্ট আছে ফ্রন্ট লোডের। হুম, তখন বেনিফিটটা ফ্রন্ট লোডের কি আছে স্পেশালি সেটা ডিসক্রাইব করে ফ্রন্ট লোডের দিকে কাস্টমারকে বেনিফিটটা বুঝিয়ে ওদিকে মোটিভেট করা আর কি। ধাবিত করা। এটাই তো বেনিফিট ক্লোজ। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ, মেহেদী ভাই। জি হ্যাঁ, আসলে জিনিসটা ওটাই, যখন আপনি সেলসম্যান,
আপনার তো একটা টার্গেট থাকবে যে অবশ্যই একজন সেলসম্যান কখনোই তার কাছে কম দামি পণ্যও থাকবে, দামি পণ্যও থাকবে। অবশ্যই ভ্যালুর দিকে খেয়াল করে, হ্যাঁ? আর কম দামি পণ্য কখনোই কোয়ালিটি খারাপ হবে না। ঠিক না ভাই? যে জিনিস যত ভালো তার দাম একটু বেশি। এটাই তো নরমাল কনসেপ্ট। সো ভ্যালুর দিকেও খেয়াল করতে হবে, সুবিধার দিকেও খেয়াল করতে হবে। খেয়াল করে যেটা কাস্টমারের জন্য বেটার হবে সেই দিকেই তাকে বুঝিয়ে সেলটা ডান করতে হবে। ফ্রন্ট লোড, টপ লোড এবং ম্যানুয়ালের মধ্যে অ্যাকচুয়ালি ৩ টারই সুবিধা অসুবিধা আছে। সবচেয়ে আপগ্রেড আসলে ওই ফ্রন্ট লোডই। এটাই কাস্টমারকে বুঝানো এবং এটার যে ওয়াশিং কোয়ালিটি, প্রাইস একটু বেশি হলেও, হ্যাঁ? এটা যে সে অল্প টাইমে অধিক কাপড় ধুইতে পারবে, অ্যাকচুয়ালি যদি তাকে পারফেক্টলি সুবিধা বোঝানো যায় তাহলে কিন্তু সে নিবে। এটাই বেনিফিট গুলো। মানুষ আসলে ড্রিম পারচেজ করে। হ্যাঁ, মানুষ কিন্তু কেউ গরিব না। আইফোন কেনার সময় তো ভাই কেউ গরিব থাকে না। আইফোন কেনার শখ একটা রিক্সাওয়ালাও দেখে, আবার আইফোন হয়তো মিনিমাম প্রাইস আপনার ব্র্যান্ড নিউ কিনতে গেলে ১,০০,০০০ টাকার নিচে, ৮০,০০০ টাকার নিচে নাই নিউ আইফোন। সো আপনি যখন কাস্টমারকে তার ড্রিমটা বুঝাইবেন, হ্যাঁ, তার বেনিফিটটা বুঝাইবেন, সে অবশ্যই নিবে। ইনসেনটিভ ক্লোজ এটা বেসিক। আসলে এটা হচ্ছে যে কোনো একটা ডিসকাউন্ট বা কোনো একটা উপহার দেওয়া, গিফট দেওয়া, হ্যাঁ? এটা হয়তো অনেক সময় থাকে যে বাই ওয়ান গেট ওয়ান। আপনারা যদি সুপার শপে যান, হ্যাঁ? এটা রিটেল সেলস এর মধ্যে পড়ে, ট্রেড অফারেও পড়ে, ডিলার সেলস এর ক্ষেত্রেও পড়ে। যে আপনি যদি ভাই ১০ টা প্রোডাক্ট নেন, এই মাসে অফার আছে এটার সাথে একটা ফ্রি। হ্যাঁ? ১০ টা নিলে ১০ টার দামে ১১ টা দেওয়া হবে। আবার রিটেল কাস্টমারের ক্ষেত্রে যে আপনি যদি টিভি কিনেন, টিভির সাথে তাহলে আপনার একটা সাউন্ড বার ফ্রি আছে। মোবাইল কিনে দিলাম। জি। হ্যাঁ, একটা কোনো এক্সট্রা ডিসকাউন্ট বা তাকে উপহারটা আমরা মনে করি, আমরা যারা জব করি আমরা মনে করি যে ভাই এটা আমরা জবের প্রয়োজন, আমরা নিজেরাই জানি যে এটার সাথে এটা ফ্রি, এটার সাথে এটা ডিসকাউন্ট। কিন্তু এটা কাস্টমার যতই জানুক তাকে আবার যদি আপনি একটু রিমাইন্ড করেন যে এটার সাথে এই অফারটা আছে, অফারটা অমুক দিন পর্যন্ত আছে, কাস্টমার কিন্তু নিবে। এটাই হচ্ছে ইনসেনটিভ ক্লোজ। কোন একটা ডিসকাউন্ট দেওয়া বা উপহার দেওয়ার মাধ্যমে সেল ক্লোজ। ডাইরেক্ট ক্লোজ এটা আসলে যখন আপনি তাকে প্রপারলি সবকিছু বুঝাবেন কাস্টমারকে, বা আপনার সাথে তার একটা ওয়েল গ্রুমিং হয়ে গেছে, তখন তাকে এটা আপনি প্রশ্ন করতে হবে। সেল ক্লোজ করাটা তো একজন সেলসম্যানের কাজ। যে আপনি স্যার কখন অর্ডারটি করতে চান? হ্যাঁ, যখন এটা আপনার একদম শেষ পর্যায়ে চলে গেছে, কাস্টমারকে কনভিন্স করেছেন আপনি, তাকে সব বেনিফিট বুঝাইছেন, প্রাইস বুঝাইছেন, তখন ডাইরেক্ট ক্লোজ। আপনি যদি কোশ্চেন না করেন, স্যার আপনি কখন প্রোডাক্ট বা প্রোডাক্টটি কখন লাগবে? অবশ্যই অ্যাজ এ সেলস পারসন আপনাকে এটা জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস না করলে অনেক ক্ষেত্রে কাস্টমার কিন্তু বের হয়ে যাবে শোরুম থেকে, বা রিটেইলার কিন্তু প্রোডাক্ট সাথে, সাথে অর্ডার করবেন। ট্রায়াল ক্লোজ এখানে একটা এক্সাম্পল আছে যে আপনার জন্য কোন রং ভালো হবে? এরকম ছোট প্রশ্ন করে আগ্রহ মাপ। হ্যাঁ? এটা আপনি কাপড়ের দোকানে সেলস এর ক্ষেত্রে হইতে পারে। মহিলারা, হ্যাঁ, শাড়ি কিনতে গিয়েছে। শাড়ির দোকানে দেখবেন যে হাজার, হাজার শাড়ি দেখায়। হুম? তো মহিলাদের, হ্যাঁ, বা কাস্টমারের এ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফিরোজা কালারের শাড়ি পছন্দ থাকে বা রেড কালারের শাড়ি পছন্দ থাকে। তার মানে অকেশনটা অনুযায়ী। হ্যাঁ? সেটা তার থেকে আগে জানতে হবে যে আপনি এটা কি প্রোগ্রামের জন্য নিচ্ছেন? বার্থডে প্রোগ্রামের জন্য নিচ্ছেন? নাকি বিয়ের প্রোগ্রামের জন্য নিচ্ছেন? কাস্টমারকে আপনি কোয়েশ্চেন করে তার চাহিদাটা বুঝে নিতে হবে, ডিমান্ডটা বুঝে নিতে হবে। সো ট্রায়াল ক্লোজ হচ্ছে যে কাস্টমারের জন্য আসলে সে নিবে কিনা। এটা আমি হয়তো রং দিয়ে বললাম। অনেক ক্ষেত্রে পটেনশিয়াল কাস্টমার আসে। আজকে দেখে যাচ্ছে প্রাইসটা, সে হয়তো আগামী মাসে নিবে। হ্যাঁ? বা একটা ডিলারের কাছে যে আপনি আজকে গেলেন, একটা কোম্পানি থেকে আসছেন, কোম্পানিটা যদি আপনার এক্সিস্টিং সে প্রোডাক্ট রাখে তাহলে হয়তো অর্ডারটা ডান হবে। কিন্তু নিউ কোম্পানি থেকে যদি যান, সে হয়তো আগে ওই কোম্পানির সাথে বিজনেস করেনি, তখন কিন্তু তাকে আপনার সময় নিতে হবে। থার্ড পার্টি ক্লোজ এটা এখনকার ডিজিটাল মার্কেটিং এর যুগে খুব ইম্পর্টেন্ট।
যে গ্রাহক রিভিউ বা সন্তুষ্টি প্রকাশ করে প্রভাবিত করে। হ্যাঁ, যে আপনি কোনো কর্পোরেট ভিজিটে গিয়েছেন, একটা ব্যাংকে গিয়েছেন, আপনি ডাচ বাংলা ব্যাংকে গেছেন আপনার প্রোডাক্টগুলো নিয়ে। হ্যাঁ, তো এখানে আপনার ক্লায়েন্ট কারা কারা, আপনি যদি ক্লায়েন্ট লিস্ট বলেন যে হ্যাঁ ইসলামী ব্যাংকও নেয়, ব্যাংক এশিয়া নেয়, হুম, তো এটা হচ্ছে আপনার থার্ড পার্টি ক্লোজ। গ্রাহক রিভিউ বা সন্তুষ্টি প্রকাশ করে প্রভাবিত করতে হবে। উইকনেস ক্লোজ, তো এটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসে যদি কোনো সমস্যা থাকে সেটা স্বীকার করতে হবে, এবং স্বীকার করে এটা হয়তো আগে সমস্যা ছিল। ওয়ালটনের ডাবল ডোর ফ্রিজ একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। প্রথম তারা যখন বের করে 2021 সালে, সেটা ফ্রিজটা মানে কুলিংটা প্রবলেম ছিল। পরবর্তীতে তারা সেই ফ্রিজটা উঠায় নেয়, ডাবল ডোর ফ্রিজ, এবং 2022 সালে আবার রিভিউ করে আনে। হ্যাঁ, এবং পরবর্তীতে আর প্রবলেম হয় নাই। তো কাস্টমার যদি বলে যে আপনার এটা প্রবলেম ছিল, হ্যাঁ জি স্যার আমাদের এটা প্রবলেম ছিল, তো আমরা সেই প্রবলেমের সলিউশন বের করেছি, এবং এটা যদি স্বীকার করেন এবং তাকে রিভিউ দেখান, উইকনেস স্বীকার করে আপনি সমাধান দিলে অবশ্যই কাস্টমার থাকবে। ক্রিয়েটিং আর্জেন্সি ক্লোজ, এটা খুব ইম্পর্টেন্ট, যে অফারটা সীমিত সময়ের জন্য। হ্যাঁ, ফিয়ার অফ মিসিং আউট, ফোমো অফার বলা হয়, যে আপনি অফারটা হারিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, এটা হয়তো আগামী 7 দিন পর্যন্ত অফার আছে, তাকে মেসেজটা দিতে হবে, মুখেও বলতে হবে। সে যদি ওই দিন চলে যায় তাহলে তার ফোন নাম্বার রাখতে হবে, তাকে মেসেজ দিতে হবে, এবং অফারটি শেষ হওয়ার অন্তত 2 দিন আগে ফোন দিতে হবে। ইমাজিনারি ক্লোজ, ইমাজিনারি ক্লোজটা হচ্ছে যে ক্রেতাকে কল্পনায় আনুন যেখানে সেই পণ্য ব্যবহার করছে। হ্যাঁ, তো এটা ওই যে আইফোনের কথা বললাম আপনাকে, যে ক্রেতাকে ফিল দিতে হবে যে এই তার পছন্দের পণ্যটি সে কিনতে চাইলে, হ্যাঁ এটা তার কাজে কিরকম হেল্প হবে, হ্যাঁ কি কি বেনিফিট হবে তাকে। এটা আপনি যখন একটা প্রোডাক্ট কাস্টমার হাতে দিবেন সে কিন্তু ফিল করবে। হ্যাঁ, এবং এটার সুবিধাগুলো আপনি যদি বুঝাইতে পারেন বা তার যদি এটা কেনার আগ্রহ থাকে অবশ্যই সে নেবে। আমি একটু ভাই দ্রুত যাচ্ছি কারণ আমাদের সময় অনেকক্ষণ হয়ে গেছে। তো আমরা 20টা পয়েন্ট বলবো, তো এর মধ্যে 11টা পয়েন্ট অলরেডি হয়ে গেছে। তারপরে আপনাদের কোশ্চেন থাকলে আমি নিব। নো হ্যাসেল ক্লোজ, এটা আসলে সব কাস্টমারই চায় যে আমাদের সময়, এখন সবারই সময় অনেক কম। নো হ্যাসেল ক্লোজ, আমরা কি বলি যে আপনার যদি পণ্যটা পছন্দ হয় ভাই আপনার কোনো টেনশনই নেই। হ্যাঁ, এটা আমরা ফ্রি ডেলিভারি দিয়ে দিব বাসায়, এবং এটার ইনস্টলেশন ফ্রি। হ্যাঁ, এবং আপনি যা শুধু পেমেন্ট করে যান, আমরা আপনাকে 24 ঘন্টার মধ্যে পণ্যটা বাসায় পৌঁছায় দিচ্ছি। তো কাস্টমার যখন কোনো হ্যাসেল ফিল করবে না তখন কিন্তু সে প্রোডাক্ট নিবে। ব্যান্ড ওয়াগন ক্লোজ, এটা হচ্ছে যে ব্যান্ড প্রেফারেন্স, দ্যাট মিনস যে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল, ওকে বাংলাদেশে নতুন আসছে, এটা একটা অ্যারিস্টোক্র্যাট একটা মোটরসাইকেল, 150 সিসির উপরে। তো রয়্যাল এনফিল্ডের প্রাইস কিন্তু রিজনেবল করছে তারা। হ্যাঁ, ইয়ামাহা বা সুজুকি থেকেও কম আছে কিছু কিছু মডেলে। তো এটাকে বলা হয় যে ব্যান্ড ওয়াগন ক্লোজ, যে কাস্টমার যখন এটা প্রভাবিত হচ্ছে, হ্যাঁ অনেকে এটা কিনছে, আপনি কেন পিছিয়ে থাকেন। তো বিপরীত মনোভাব ক্লোজ, এটা হচ্ছে যে কাস্টমার কে আপনি বুঝাচ্ছেন, তো তাকে পজিটিভলি এটা বলতে হবে যে আপনার মতো সচেতন গ্রাহকরা সাধারণত এটি কিনেন। কাস্টমার যখন তার প্রতি একটা পজিটিভ ফিল পাবে তখন কিন্তু সে প্রোডাক্টটা নিবে। ইমোশনাল ক্লোজ, ক্রেতার আবেগকে স্পর্শ করুন। হ্যাঁ, আপনি এসি বা ওয়াশিং মেশিন, এটা তার ফ্যামিলির জন্যই নেয় মানুষ। তো এটা তার ফ্যামিলির কি কি সুবিধা হইতে পারে, এসি তার বাচ্চা কষ্ট পাবে না গরমে। তো এটাকে বলা হয় যে ইমোশনাল ক্লোজ, যে আপনার ক্রেতার আবেগকে
যদি আপনি স্পর্শ করেন, ব্যক্তিগত বা পারিবারিক চাহিদাটা তার তুলে ধরেন, তাহলে কিন্তু সে প্রোডাক্ট নিবে। কল টু অ্যাকশন ক্লোজ, হ্যাঁ, এটা ক্রেতাকে নির্দিষ্ট করে বলুন যে এখনই অর্ডার করুন। এটা অনলাইনের ক্ষেত্রেও হতে পারে যে ক্রেতা আপনার প্রোডাক্টটা হয়তো সে আগেই রিভিউ করেছে, প্রোডাক্ট নিবে। আর যদি আপনার নিজেই কিনতে আসে, হ্যাঁ, যে এখনই অর্ডার করুন, এটাকে বলা হয় যে কল টু অ্যাকশন ক্লোজ। স্কারসিটি ক্লোজ, হ্যাঁ, অভাব, স্টক শেষ হয়ে যাচ্ছে এখনই কিনুন। এটা এসির ক্ষেত্রে হয়েছিল গত বছর, প্রচন্ড চাহিদা ছিল, হ্যাঁ, 1.5 টন এসি খুব বেশি প্রয়োজন, পাওয়া যাচ্ছে না, এটাকে বলে স্কারসিটি ক্লোজ। ভাই সবাইকে এটা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? আমরা শেষ পর্যায়ে চলে আসতেছি আস্তে আস্তে। জি 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 স্যার, বুঝতে দেখা পেরেছি, যাচ্ছে। দেখতে পাচ্ছি। আমরা কি সেকেন্ড লিংকে কি আবার যাবো? সেকেন্ড একটা লিংক দেওয়া ছিল। সেকেন্ড লিংক কি দিয়েছে নাকি? জি জি জি, এটা যদি হয়ে যায়, আচ্ছা, এটা গাইডলাইন ক্লোজ শেষ হলে হয়ে আমরা যায়, সেকেন্ড তখন লিংকে চলে যাব। ঠিক আছে। অ্যাডজার্নমেন্ট ক্লোজ, এখানে কিছু পয়েন্টস গুলো আছে যেগুলো অ্যাকচুয়ালি ইউএস বা ইউকে এর যে মার্কেটিং প্রফেশনাল, তাদের গবেষণালব্ধ ফল থেকে নেয়া। তো এগুলো একটু বাংলায় তুলে ধরা হয়েছে যাতে আপনারা একটু বুঝেন। আমিও এটা বোঝার চেষ্টা করছি। তো অ্যাডজার্নমেন্ট ক্লোজ, এটা হচ্ছে যে আপনি সময় নিতে পারেন, সিদ্ধান্ত নেওয়ার পরে আমাকে জানান, তবে এই বিশেষ অফারটির জন্য আমাকে আগামীকালকের মধ্যে নিশ্চিত করতে হবে। এটা কাইন্ড অফ মানে কাস্টমার হাতে ছেড়ে দেয়া, হ্যাঁ, যে প্রোডাক্টটা আছে বাট অফারটা কালকে পর্যন্ত আছে, হ্যাঁ। তো প্রোডাক্টটা যদি অ্যাকচুয়ালি কাস্টমারের প্রয়োজন হয়, সে কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলবে, যে তার হাতে ডিসিশন মেক করার ক্ষমতা দিয়ে দেওয়া অ্যাডজার্নমেন্ট ক্লোজ। হ্যাঁ, যে অফারটি আগামীকাল পর্যন্ত আছে স্যার, আপনি ঠিক আছে ভাবেন, কালকের দিনের মধ্যে আমাকে জানালেন, প্রোডাক্টটা আপনার জন্য রাখতে। পাওয়ার অফ সাজেশন ক্লোজ, এটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে বিক্রয় কর্মীর সাজেশন চায়, তখন যদি আপনি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে পারেন যে প্রোডাক্টটি আপনার কোনো প্রিভিয়াস কাস্টমার ইউজ করেছে, হ্যাঁ, কমপ্লেইন নাই। যেমন আমি আইটি সেক্টরে আছি, আমাদের একটা ব্র্যান্ড আছে কিউডি। কিউডি রাউটার অ্যাকচুয়ালি আমি পার্সোনালি 2 জনকে সেল করেছি কর্পোরেট সেলস হিসেবে। তো 1 বছর পর্যন্ত কোনো কমপ্লেইন নাই। আমি যখন বলছি তখন বলছে দিয়ে দেন প্রোডাক্ট। তো পাওয়ার অফ সাজেশন, এটা যখন আপনার সাথে একটা ওয়েল কানেক্টেড হয়ে যাবে কাস্টমার সেলসম্যানের সাথে, তখন কিন্তু তার সাজেশন নিবে। আর্টিজান ক্লোজ, এটা বিক্রয় কর্মী প্রথমে প্রোডাক্টটা সম্পর্কে বা সার্ভিস সম্পর্কে ডিরেক্ট বলবে না। এটা হচ্ছে পূর্ববর্তী গ্রাহকের কোনো অ্যাওয়ার্ড, রিওয়ার্ড বা প্রশংসাপত্র থাকলে, আপনার যদি সার্টিফিকেশন থাকে, হ্যাঁ, যে এটা এআই সার্টিফাইড টেকনোলজি ইউজ করা হয়েছে এই প্রোডাক্টে, বা আমাদের একটা বিএসটিআই অনুমোদিত, হ্যাঁ, সার্টিফিকেশন থাকলে এবং এটার কোনো ক্লেম নাই, তাহলে কিন্তু নিবে। এটা আর্টিজান ক্লোজ বলা হয় এটাকে। তো এই যে এখানে আমরা 20টি ক্লোজিং সম্পর্কে আলোচনা করলাম। তো এই 20টি ক্লোজিং আসলে এটা প্রসেস, যে একজন সেলসম্যান কিভাবে ফাইনাল অর্ডারটি পাবে, হুম, সেই 20টি প্রসেস সম্পর্কে আমরা জিগ জ্যাকলারের একটা কোটেশন আছে যে ইফ পিপল লাইক ইউ দে উইল লিসেন টু ইউ, অ্যান্ড ইফ পিপল ট্রাস্ট ইউ দে উইল ডু বিজনেস উইথ। দ্যাট মিনস পিপল যখন আপনাকে ভালোবাসবে, আপনাকে লাইক করবে, আপনার কথা শুনবে, আর যখন তারা আপনাকে বিশ্বাস করবে, আপনার সাথে বিজনেস করবে। তো এখানে একটা ছবি দেয়া আছে ফেনীতে, আমি লাস্ট ইয়ার ভিজিট করেছিলাম। তো ভিজিট করে একটা ডিলার রেডি করেছিলাম শাওমি ইলেকট্রনিক্স এর জন্য। অ্যাকচুয়ালি 4 বার আমি ভিজিট করার পরে তার বিজনেস করার প্রতি আগ্রহ ছিল। তাকে আমি ডিরেক্টলি কল করি নাই, তার এক ফ্রেন্ডের কাছে আমি সেলস কল করেছিলাম, সে পাশে ছিল ওই মিটিং এ। সে পরে 7 দিন পরে ফোন দিয়ে বলে যে ভাই আমি ডিলারশিপ। তো ফার্স্ট অর্ডারেই সে প্রায় 10 লাখ টাকার প্রোডাক্ট নিয়েছিল, এবং স্টিল সে এখনো বিজনেস করে যাচ্ছে। যদিও আমি স্বামীর সাথে নাই, কিন্তু সে ওয়ান অফ দ্য বিগেস্ট ডিলার অফ শাওমি।
তো এটাই যে সঠিক ক্লোজিং ব্যবহার করলে বিক্রয় দক্ষতা বাড়বে এবং ব্যবসা বৃদ্ধি পাবে। তো ধন্যবাদ আজকের এই সেশনে সবাইকে উপস্থিত থাকার জন্য। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আহ, এবং আমি এই স্লাইডটি আপনাদের লাগলে আমি শেয়ার করে দিব, আপনারা এটা নিতে পারেন, এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন সংক্ষিপ্ত 5 মিনিটের। স্যার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে স্যার অনেক সময় যে টার্গেট তো অনেক বেশি দেয়, সেক্ষেত্রে স্যার মানসিক চাপ মোকাবেলার এরকম একটা যদি ট্রেনিং বা সেশন নিতেন খুব ভালো হতো আর কি, বা এরকম কোনো কিছু ওয়ে আছে কিনা মানসিক চাপ মোকাবেলা নিয়ে, বা হ্যাঁ, বসের দুর্ব্যবহার করলে তখন কিন্তু কি করা যায়, বা ইনস্ট্যান্ট চাকরি ছাড়ার জন্য নতুন চাকরি দেখবো কিনা, বা এই ধরনের স্যার কোনো মানে হায়ার অথরিটি থেকে যদি কোনো এরকম ভালো কোনো ইয়ে থাকে আর কি, পরামর্শ থাকে এরকম আর কি। ধন্যবাদ ভাই, গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন। এটা হলো স্ট্রেস ম্যানেজমেন্ট বা আপনি প্রেসার কিভাবে হ্যান্ডেল করবেন, এটা রিলেটেড উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স। কারণ একজন সেলস পার্সনের ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে যে তার সে যেই বিহেভটা কাস্টমারের সাথে করবে, সে যে বিহেভটা পাবে তার টপ ম্যানেজমেন্ট থেকে, এটার রিয়াকশনটা সে কিভাবে করবে বা এটার ডিসিশনটা সে কিভাবে নিবে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ইমোশনাল ইন্টেলিজেন্স খুবই ইম্পর্টেন্ট। এটা আসলে আরেকটা ট্রেনিং হতে পারে ইন ফিউচার। আমি যেটা এখানে বেসিক্যালি বলবো যে ডেফিনেটলি আপনাকে একজন সেলস পারসন আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে, পজিটিভ সিদ্ধান্ত নিতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। না রেগে গেলেন তো হেরে গেলেন, আমাদের কখনোই কোনো ব্যাপারে রাগা যাবে না, ঠিক আছে? তবে ইমোশনাল ইন্টেলিজেন্স এটা নিয়ে একটা ট্রেনিং ইন ফিউচার ইনশাল্লাহ আমরা আবার করব। এটা আপনার এই যে স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে আমরা ব্যালেন্স করতে পারি সেই নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। বস, আমার একটা মানে বক্তব্য ছিল, এটা আসলে কিছুটা কোম্পানির সাথে রিলেটেড। সেটা হলো, আমি একটা জবে চাকরি করছি, তারপর কেরিয়ার গ্রোথের বিষয় আছে। এখন যে কোম্পানিতে আছে এই কোম্পানির ম্যানেজমেন্টগত কিছু প্রবলেম থাকতে পারে, যেটা হয়তো ম্যাচ করছে না আসলে। সেক্ষেত্রে কি করা যেতে পারে? যেমন ধরেন, ইনসেনটিভ আমি পেয়েছি, টার্গেট অর্জন করেছি, তুমি টার্গেট করতে পারলে তুমি এই ইনসেনটিভ পাবা, তোমার টিএডিএ ঠিক মতো দেওয়া হবে, বেতন দেওয়া হবে। কিন্তু বেতন টিএডি ঠিকই দিল, কিন্তু আমি টার্গেট অর্জন করলাম, কিন্তু আমার যে সম্মানী, যে এক্সট্রা যে ইনকাম, সেটা আমাকে সঠিকভাবে প্রদান করা হলো না। পাশাপাশি ড্যামেজ পলিসিও ভালো না। তো সেক্ষেত্রে মুভ অন কিভাবে করতে হয়, বা কি ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করে কি মানে কি করা যেতে পারে, এই বিষয়ে যদি এখন এক মিনিট যদি বলতে পারতেন, বা পরবর্তীতে কোনো কিছু যদি বলার কোনো সিস্টেম থাকে তাহলে আমাদের একটু জানাবেন। না এটা তো আসলে আহ, হ্যাঁ, আমি আপনার আসলে পয়েন্ট। অন্য প্রজেক্টে চলে গেছি আসলে। এটা আছে, দেশে অনেক না না কোম্পানিতে ঠিক আছে, আছে, এটা এটা আপনি এটা জানেন। গুরুত্বপূর্ণ একটা এটাও একটা পরামর্শ। মুখ্য বিষয়। আপনি ভালো সেলস লিডার, কিন্তু আসলে যেই বিষয়টা নিয়ে সেলস করব, সেলস হুম। গ্রোথের জন্য কোম্পানি আসলে যা চাচ্ছে সেটা আমি দিতে চাইলেও দিতে পারছি না। আমাকে সে মোটিভেট তো মৌখিক ভাবে করতেছে, কিন্তু বাস্তবে তো সে তার কমিটমেন্ট তো ঠিক রাখছে না। তা আপনি হুম। যখন আমাকে মুখে মুখে ভালোবাসছেন, কিন্তু বাস্তবে তো সেটার প্রতিফলন নয়, তখন কি আমি সে নাকি আগাবো? সেক্ষেত্রে আমার ডিসিশন কি নেওয়া উচিত? এটা হচ্ছে যে আপনার কমিটমেন্ট, হ্যাঁ টপ ম্যানেজমেন্ট থেকে অনেক ক্ষেত্রে কমিটমেন্ট, আপনি যেটা বললেন যে আপনার টার্গেট অর্জন করেছেন, ইনসেনটিভ পাবেন, সেটা হয়তো অনেক ক্ষেত্রে দিচ্ছে না। হ্যাঁ, তো এটা এটা অনেক ক্ষেত্রে হয়, অনেক কোম্পানির ক্ষেত্রেই হয়। বলবো না যে সব কোম্পানি একদম ফিল আপ করে দেয়। তো সেক্ষেত্রে আপনার যেটা খেয়াল করতে হবে যে এইরকম কমিটমেন্ট ব্রেক, আমি যেটা সাজেশন করবো পার্সোনালি, যে কমিটমেন্ট ব্রেক যদি মানে 2 বার পর্যন্ত আপনি মেনে নেন, কোম্পানির সিচুয়েশন বা বিজনেস যদি ভালো না থাকে আপনি কনসিডার করবেন সর্বোচ্চ 2 বার। হ্যাঁ, এবং সেইখানে জব যদি আপনার 1 বছর প্লাস হয় সেক্ষেত্রে, হ্যাঁ, 1 বছরের নিচে, কারণ প্রভিশন পিরিয়ডই 6 মাস থাকে অনেক সময়। তো 1 বছর হলো, জি, 1 বছরের মধ্যে আপনার কমিটমেন্ট 2 বার ব্রেক হলো, তখন আপনি ওই জবটা থাকা অবস্থায় আপনি হয়তো ট্রাই করতে পারেন। আমি বলবো না জব আপনি ছেড়ে দেন। উম, যদি এরকম আমাদের জব চেঞ্জ করতেই হয়, আমি বলবো না যে আসলে মিনিমাম বর্তমান সিচুয়েশনে মিনিমাম 2 বছর কাজ করা উচিত।
যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো মানে সেলস পার্সনের। কিন্তু অনেক ক্ষেত্রে ২ বছর আমরা হয়তো এখন থাকতেও পারছি না। হ্যাঁ? কোম্পানির বিজনেস পলিসি বা বিজনেস কন্ডিশন এর উপর অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে। সেক্ষেত্রে যেটা বললাম যে আপনার যদি এরকম কমিটমেন্ট ২ বার হয়, ১ বছর প্লাস হয়, আপনি তখন ট্রাই করতে পারেন যে আদার্স কোনো কোম্পানিতে হয় কিনা, আপনার এন্ট্রি হয় কিনা। যদি আপনার এন্ট্রি হয়, তারপরে আপনি সেটা চাকরি ছাড়ার আগে আপনি একটা কনফার্মেশন লেটার পেলেই তবে আপনি যদি সার্বিকভাবে সিদ্ধান্ত নেন আপনি জবটা চেঞ্জ করবেন, তখন আপনি আপনার লাইন ম্যানেজারকে জানাবেন এবং জানানোর আগে অবশ্যই সেটা ইন্ডিকেট করবেন যে এরকম কমিটমেন্ট আপনার সাথে ২ বার ব্রেক করা হয়েছে। ঠিক আছে? থ্যাংক ইউ বস, ভালো লেগেছে, ভালো বলেছেন। ধন্যবাদ। তো ভাই আজকে আসলে অনেক সময় নিয়েছি। আ একদম বেসিক আলোচনাই করেছি। বাট যে পয়েন্টস গুলো আলোচনা করেছি এগুলা আমাদের অ্যাজ ইউজুয়াল এটা রিভিউ করতে হয়। তো আমরা হয়তো সামনে আরো কিছু সেশন করব। আপনাদের ফিডব্যাক অনুযায়ী ইনশাআল্লাহ দেখা হবে। তো আমাদের যে কোঅর্ডিনেটর ভাই আছে আমি বলব যে আজকের সেশনটা এখানেই আ মানে আমি শেষ করতে চাচ্ছি এবং আ আ আ আজকে যারা পার্টিসিপেন্ট ছিল সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইলো এবং কারো যদি কোনো জানার থাকে আমার WhatsApp নাম্বার আমি আ আমার কাছে আছে আপনার নাম্বার। মেসেজে দিয়ে দিব। জি, জি। ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ? ধন্যবাদ। গুড নাইট টু অল। দেখা হবে আগামী জি, প্রোগ্রামে। থ্যাংক ইউ অসংখ্য বস, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনাকে। খুব ভালো হয়েছে, আপনার অনেক কিছু মিশনটা খুবই জানতে ভালো পেরেছি লাগছে। আমরা। আসসালামু আলাইকুম।